হ্যালো দর্শকবৃন্দ, আমি তোমাদের প্রিয় অঙ্কিতা। আমাদের ভিডিওগুলো নোটিফিকেশন পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। আর আমাদের ভিডিওগুলোতে লাইক, শেয়ার আর কমেন্ট করতে মোটেও ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। এমনভাবে বলছিস যেন আমি তোর ঘরের বউ। বউ হয়ে বেশিরভাগ মেয়েরাই তার স্বামীকে আপনি করে বলে, বেস্ট ফ্রেন্ডরা বেশিরভাগ তুই করেই বলে, এখন যে প্রেমিকা সেই তুমি করেই বলে বলে বাবুতে রূপান্তরিত করে। বাহ, অসাধারণ প্রতিভা। কথার প্যাচে ফেলে কি করে মেয়ে পটাতে হয় সেটা দেখছি খুব ভালোই জানিস। এইটুকু প্রতিভা আছে বলেই তো যার তার মেয়ের সাথে না, বরং মন্ত্রীর মেয়ের সাথে লাইন মারতে এসেছি। শুধু কি মন্ত্রীর মেয়ের সাথে প্রেম করার সাহস আছে, নাকি মন্ত্রীর মেয়েকে ভাগিয়ে নিয়ে বিয়ে করার সাহসও আছে? একবার তো ভালোবেসে এই হাতে হাত রেখে দেখো, শত বাধার পরেও ছেড়ে যাব না একা ফেলে কখনো। বড়শিতে টোপ দিয়ে রাখ, হয়তো মাছ হয়ে টপ করে গিলতেও পারি। চণ্ডীদাস তার রজকিনীর জন্য 12 বছর বংশী বাজাইছে, আর আমিও না হয় তার খাতায় নাম লেখালাম। আচ্ছা মিস্টার বচ্চান, এখন ফোন রাখো, রাতে কথা হবে। বাবা আসতেছে এই দিকে। জান্নাত উপরের কথাটা বলেই ফোন কেটে দেয়। এদিকে রাসেল তো বেশ খুশি, জান্নাত অবশেষে তুই থেকে তুমিতে নেমেছে। ধীরে ধীরে চেষ্টায় থাকলে ভালোবাসবে। রাসেল খুশিতে যেন বাঘ বাকুম। রাসেলকে এত খুশি হয়ে বাইরে যেতে দেখে রিয়া ওর মাকে বলে, আম্মু, তোমার ছেলে হঠাৎ এত খুশি, কারণটা কি শুনি? হুম কি জানি, ওর কখন কি হয় আল্লাহই জানে। এ হাসি, এই কান্না ওই ভালোই জানে। আবার কারোর প্রেমে টেমে পড়লো নাকি? প্রেমে পড়ার বয়স এখন ওর, আরো প্রেমে মজতেও পারে, হাজার হলেও যুবক বয়স বলে কথা। যদি প্রেমে পড়েও থাকে, দেখো গিয়ে কোনো বাড়ির কাজের মেয়ের সাথে লাইন মেরেছে। আমার ছেলে দেখতে যথেষ্ট সুন্দর এবং হ্যান্ডসাম, আর প্রেমে কোনো সুন্দরী রমণীও পড়তে পারে, এতে আফসোস করার কিছু নেই। দেখবো তো তোমার ছেলে কোথায় থেকে লালপরি ধরে নিয়ে আসে। দেখেছি, আমার ছেলে এমন সুন্দরী বউ আনবে যাকে দেখে তোরা সবাই চমকে যাবি। মা, শেষে যেন আবার তোমার ছেলের বউকে লাইট জ্বালিয়ে না দেখতে হয়। উপরের কথাগুলো বলে রিয়া হাসতে হাসতে রুমে চলে যায়। এদিকে রাসেল বাইরে এসে রকিকে ফোন করে বলে, কিরে হারামির দল, কোথায় হারিয়েছিস? তোদের না আছে কোনো কল আর না আছে কোনো মেসেজ। মামা, তোরই কোনো কাজ খোঁজ খবর পাওয়া যায় না। আমরা তো ঠিকই মাঠে আছি। কালকে থানায় যে ঘটনা ঘটছে সেটা তো নিশ্চয়ই শুনেছিস। হ্যাঁ, আমি আর আতিক ওই বিষয়টা নিয়েই কথা বলতেছিলাম, অমনি তুই ফোন দিলি। সেটার জন্যই তোদের কল দেওয়া। আমাকে স্যার ফোন দিয়ে স্পেশালি তদন্ত করতে বলেছে। তোর ভাইয়ের যেই অবস্থা, আগে একটু ভালো হোক, পরে না হয় তদন্ত করে যাব। আমার ভাইয়ের উপরে একটু একটু সন্দেহ হচ্ছে। তুই রনি আর শুভকে নজরে রাখতে বলবি, কিন্তু ভাইয়া বা অন্য কেউ যেন ভুলেও টেন না পায়। মামা, তুই নিশ্চিত থাক, এই বিষয় নিয়ে কেউ জানো বেনাতা। তা মামা, নতুন প্রেমের গাড়ি কত দূরে গিয়েছে? প্রেমের গাড়ি তো চলতেই আছে, গাড়ি থামাতে গিয়েও থামায় না। আমি অনেক চালাক মামা। মামা, শুধু কি চালাক জন্মের চালাক, আর তোর হিটলার বোনের সাথে থাকে? কিরে, তুই আবার আমার বোনের পেছনে লাগলি কেন? না, এমনি বললাম আর কি। মামা, আগে থেকেই বলে রাখি, যদি পুলিশের বোনের সাথে ঝাড়ুর বাড়ি সহ্য করতে পারো তাহলে প্রেম করতে আইসো, না হলে আইসো না। আমার বোন একেবারে ঝালমরিস। সে সময় হলেই দেখা যাবে, এখন ফোন রাখ। আচ্ছা ঠিক আছে, আর যা বললাম সেটা করিস। ঠিক আছে, আমি দেখছি ব্যাপারটা। রাসেল ফোন কেটে দিয়ে বাসায় চলে আসে। আসলে রকি রিয়াকে মনে মনে পছন্দ করে, তবে কখনো সামনে গিয়ে বলতে পারেনি। যদিও রাসেল ওকে কখনো মানা করবে না, তবুও ভয় হয়, কেননা বন্ধু থেকে ভালোবাসা কখনোই বড় হতে পারে না। এইদিকে দেখতে দেখতে বেশ কিছুদিন চলে যায়। এখন রাহাত পুরোপুরি সুস্থ। এখন সে অফিসে যাওয়া শুরু করেছে। একদিন অফিস থেকে বাড়ি ফিরে রফিক সাহেবকে বলে, রেহান, একটা খুশির সংবাদ আছে তোমার জন্য। বাহ,
আপনি আমাদের জন্য খুশির সংবাদ নিয়ে আইছেন। তা বলেন তো, কি আপনার খুশির সংবাদ? আদনানের 2 মেয়ের সাথে আমি রাহাত আর রাসেলের বিয়ে ঠিক করেছি। তোমরা গিয়ে দেখে আইসো, মেয়ে 2টা যেন আসমানের পরি। এটা তো ভালো কথা। তা আপনি যে ছেলেদের সাথে কথা না বলে বিয়ে ঠিক করলেন, ওরা যদি না মানে তখন কি হবে? তখন কি আর করব, তুমি তো বুড়ি হয়ে গেছো, আমাকেই বিয়ে করে চ্যাংড়া বউ নিয়ে আসতে হবে। আরে শখ কত! ঘুরির দিকে একবার তাকিয়ে দেখেন, কোনো মেয়ে সহ্য করবে? রেহানা, মজা করা বাদ দাও তো। আব্বু, আমরা কবে যাচ্ছি মেয়ে দেখতে সেটা বলো, ভাইয়ারা ঠিকই রাজি হবে। কবে মানে? তোরা কালকে যাচ্ছিস? ইয়াহু, কি মজা, আমরা মেয়ে দেখতে যাব। রিয়া দৌড়ে ওর ভাইয়ের কাছে বলে। 2 ভাই শুনে তো সেই খুশি। পরের দিন সবাই মিলে মেয়ে দেখতে যেতে নিলে রেহানা বেগম বলে, রিয়ার আপু, তুমি রাসেলকে একটা বারের জন্যও কি বলেছো যাওয়ার জন্য? হ্যাঁ, আমার তো খাইয়া কাম নাই, কাজের লোককে আত্মীয়র বাড়ি নিয়ে গিয়ে সম্মান নষ্ট করি। ওকে নিয়ে গেলে যদি তোমার এতই সম্মান নষ্ট হয়, তাহলে আমাকে কেন নিয়ে যাচ্ছ? আমি তো ওর মা। ছেলের মা না দেখলে বিষয়টা কেমন হয়, তাই তোমাকে না চাইতেও নিয়ে যাচ্ছি। এখন তোমার পছন্দ হলে চলো, না হলে থাকো। বাবা মা, তোমরা কি শুরু করেছো? আমরা একটা ভালো কাজে যাচ্ছি। তোরা হয়েছিস বাপের মতন, নিজের মায়ের পেটের ভাইকেই অস্বীকার করিস। মা বাবা যদি না যায় তো আমরাই যাই, তো চলো। তারপরে আর কোনো কথা না বলে ওরা সবাই চলে যায়। রাসেল বাড়ি পাহারা দিতে থেকে যায়। আসলে নিয়ে যায়নি তো, তাই মন খারাপ করে বসে আছে। ফোনটা বের করে জান্নাতকে কল দেয়। জান্নাত ফোন কেটে দেয়, কেননা জান্নাত রিয়ার সাথে মেয়ে দেখতে যাচ্ছে। এদিকে রাসেল কলের উপরে কল দিয়েই যাচ্ছে, কিন্তু তবুও জান্নাত রিসিভ করে না দেখে আর রাগ করে কল দেয় না, গিয়ে বিছানায় শুয়ে পড়ে। কখন সে ঘুমের রাজ্যে হারিয়ে গেছে সেটা অজানা। এদিকে সবাই ওই বাড়িতে যাওয়ার পরে, আরে বন্ধু, আয় আয়। আমাদের বন্ধুত্বটাকে ধরে রাখার জন্য এই ব্যবস্থা। হ্যাঁ রে, আল্লাহ মিল করে মনে হয় আমার ঘরে 2টে মেয়ে আর তোর ঘরে 2টে ছেলে দিয়েছে, যেন আমরা ওদের দিয়ে বিয়ে দিতে পারি। সে আর বলতে, তা জানা আমার মেয়ে 2টাকে নিয়ে আয়। আরে এসেছিস মাত্র, একটু বসে। মেয়েদের সাজুগুজু করতে একটু সময় লাগে, বুঝিসনি তো। আঙ্কেল, আমরা একটু মেয়ের রুমে যাই। হ্যাঁ হ্যাঁ মামুনি, তোমরা যাও। এই সকিনা ওদের লতা পাতার রুমে নিয়ে যাও। তারপর জান্নাত আর রিয়া লতা পাতার রুমে চলে আসে। আসলেই 2 বোন অনেক সুন্দর। জান্নাত গিয়ে 2 বোনের সাথে ভাব জমিয়ে ফেলে, আর রিয়াও, মানে ওদের দুজনের কাছে মেয়ে পছন্দ। কিছু সময় পরে রাহাত ও রাশিদ দেখে, তাদেরও পছন্দ হয়ে যায়। বন্ধু, তোর ঘরে তো অনেক বছর রেখেছিস, এখন আমি ওদের আমার বাড়িতে অতি শীঘ্রই নিয়ে যেতে চাই। বন্ধু, আমি তো মেয়েদের তোকে দিয়েই দিয়েছি, তোর যখন ইচ্ছে নিয়ে যা। তাহলে আগামী শুক্রবারে বিয়ের কাজটা সেরে ফেলি, কি বলিস? সেই তুই যেটা ভালো মনে করিস, আমার কোনো সমস্যা নেই। আচ্ছা, তাহলে ওই কথাই রইলো, আগামী শুক্রবারই ওদের বিয়ে। সব কথা পাকা করে খাবার খেয়ে সবাই বাসায় চলে আসে। জান্নাত বাসায় এসেই রাসেলের ফোনে কল দেয়, তবে কোনোভাবেই কল ঢুকতেছে না, কেননা ওর ফোন তো অল টাইমই বন্ধ থাকে। এদিকে ফোন বন্ধ পেয়ে জান্নাত বলে, এই রে, পাগলটা মনে হয় রাগ করেছে, এতবার কল দিয়েছে, আমি রিসিভ করিনি। জান্নাত মন খারাপ করে ফোনটা রেখে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে আসে। সারাদিনের ক্লান্তি যেন ঘিরে ধরেছে, তাই তো বিছানা গায়ে এলিয়ে দিতেই ঘুম এসে হাজির। এদিকে সবাই বাড়িতে এসে দেখে রাসেল রান্না করতেছে। কিরে বাজান, তুই এখন রান্না করতেছিস কেন? বারে, তোমরা রাতে খাবে না নাকি? খাবো তো। তার জন্য এত সকালে কেন? মাত্র তো 6টা বাজে। আসলে ঘুম থেকে উঠে কিছু ভালো লাগছিল না, তাই ভাবলাম রান্না যখন করতে হবে তখন এখনই করে রাখি। আচ্ছা ঠিক আছে। মা ভাবিদের দেখতে কেমন? 2টা মেয়ে অনেক সুন্দর, লতা আর পাতা। বাহ, খুব সুন্দর নাম তো, লতা আর পাতা।
আরও কিছু কথা বলে রেহানা বেগম রুমে চলে যায়। রান্না শেষ করে রাসেল রিয়ার রুমে যাওয়ার জন্য দরজায় টোকা দিয়ে বলে, রিয়া, আমি কি ভেতরে আসতে পারি? হ্যাঁ, দরজা খোলাই আছে, ভেতরে আয়। রিয়া, তোর ফোনে না ভাবের ছবি আছে? আমাকে একটু দেখা না, দেখি আমার ভাবেরা কেমন দেখতে। দেখতে হবে না, তারা দুই বোন অনেক সুন্দর, একেবারে বিয়ের দিন দেখিস। এখন যা এখান থেকে। আচ্ছা। রাসেল মন খারাপ করে চলে আসে আর মনে মনে ভাবে কারো কাছে বউয়ের ফটো দেখতে চাইবে না, বিয়ের পরে দেখতেই পারবে, এই ভেবে মনকে সান্ত্বনা দেয়। রাতে রাসেল ফোন অন করে শুয়ে আছে, ঠিক তখনই ফোন বেজে ওঠে। রাসেল 3 বার কেটে দিয়ে কল রিসিভ করে। কি ব্যাপার, এতবার ফোন দিচ্ছ কেন? এতবার তো তুমি এখন দেখলে, আমি সেই বিকাল 5টা থেকে ফোন করেই যাচ্ছি, কিন্তু ফোন তো বন্ধ ছিল। আমার ফোন বন্ধই থাকে। তা সারাদিন কোথায় ছিলে? কল দিলাম, রিসিভ করলো না। আর বলিও না, আমার বান্ধবীর ভাইয়ের জন্য মেয়ে দেখতে গিয়েছিলাম, তাই তো ফোন ধরতে পারিনি। তা মেয়ে পছন্দ হয়েছে? মেয়ে দুইটা অনেক সুন্দর আর মিশুক, নামটাও বেশ সুন্দর, লতা আর পাতা। বাহ, অনেক সুন্দর। তবে আপনি কি জানেন ম্যাডাম, এইসব মেয়ের সৌন্দর্য আপনার কাছে হার মানে? তোমার কাছে হয়তো আমি সুন্দর, তবে অন্যের কাছে পেতনি। অন্যের কাছে পেতনি না সুন্দরে সেটা ম্যাটার করে না, ম্যাটার এটা করে তুমি আমার কাছে কেমন। তোমার কাছে সুন্দর ঠিক আছে। তুমি আমার কাছে আসমানের পরিদের থেকেও বেশি সুন্দর। থাক, আর পাম দিতে হবে না, একদিনেই এত এত পাম দিয়ে ফুলিয়ে তুললে কি আর হবে? অনেক দিন তো পরেই আছে। আচ্ছা জান্নাত, সত্যি করে একটা কথা বলো তো। কি কথা? তুমি কি আমাকে ভালোবাসো নাকি মন রাখতে মজা নিচ্ছ? এতদিন ধরে কথা বললেও কি বোঝো না আমি তোমাকে ভালোবাসি কি বাসি না? পৃথিবীর সবকিছু দেখে হয়তো ভেতরটা বোঝা যায়, তবে মেয়েদের মুখ আর কথা শুনে মনের খবর বোঝা যায় না। আমি তোমাকে অনেক অনেক বেশি ভালোবাসি। আই লাভ ইউ। এবার তো বিশ্বাস হলো আমি তোমাকে ভালোবাসি? এবার বিশ্বাস হয়েছে, তুমি আমাকে সত্যিই ভালোবাসো। এভাবে ওদের মাঝে আরো অনেক কথা হয়। খুনসুটিময় প্রেমে রসায়নটাও বেশ ভালোই জমে উঠেছে। পরের দিন সকালে সবাই খাবার খেয়ে শপিংয়ে যাবে, ঠিক তখনই রিয়া বলে, ভাইয়া, আমরা শপিংয়ে যাচ্ছি, জিনিসপত্র টানবে কে? তাহলে রাসেলকে নিয়ে যাব নাকি? নিয়ে চলো, আমরাই তো যাচ্ছি। আমরা বান্ধবী আজকে যাবে না, ও নাকি কোনো আত্মীয়ের বাসায় গেছে। তাহলে রাসেলকে সাথে নিয়ে যাই। আর রাসেল, আমাদের সাথে শপিং করতে চল। ওকে ভাইয়া, তোমরা বাইরে দাঁড়াও, আমি রেডি হয়ে আসি। তারপরে সবাই বাইরে গিয়ে রাসেলের জন্য অপেক্ষা করে। কিছু সময় পরে রাসেল চলে আসে আর গাড়ি নিয়ে চলে যায়। অনেকটা সময় পরে শপিং মলে এসে পৌঁছে গাড়ি পার্কিং করে মলের ভিতরে প্রবেশ করে। ভিতরে পা রেখে রিয়া রাসেলকে উদ্দেশ্য করে বলে, শোন, তুই সব সময় আমাদের থেকে একটু দূরে দূরে থাকবি, এমনটা দূরে যেন হারিয়ে না যাস, ঠিক আছে? ঠিক আছে, আমি বুঝেছি। তা ভাইয়া, তোমরা যে শপিং করতে আসলে ভাবিদের নিয়ে আসো না কেন? ওদের নিয়ে আসতে হবে? আমরা পছন্দ করে সবকিছু কিনলেই তো হলো। না ভাইয়া, সেটা হবে না, কেননা বিয়েতে কেমন শাড়ি পরবে সেটা তো ভাবের একটা শখ থাকতেই পারে। তাই আমি বলছিলাম কি, তাদের আসতে বলো, নিজেরাই দেখে পছন্দ করো। ভাইয়া, ও কিন্তু কথা খারাপ বলেনি। এই ধরো, আমার পছন্দ বিয়েতে পিঙ্ক কালারের শাড়ি। এখন তোমরা যদি লাল শাড়ি দাও তাহলে কি আমার মন মতো হবে বলো? সেটা তো হবেই না, বরং তুই সারা জীবন বলে বেড়াবি আমার তোর পছন্দের জিনিস দিইনি। এই তো একদম ঠিক কথা বলেছ। এখন ভাবিদের ফোন করে আসতে বলো। ঠিক আছে, আমি এখন ফোন করতেছি। রাহাত আর দেরি না করে লতার নাম্বারে কল দেয়। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আমি অনেক ভালো আছি। তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আচ্ছা, তোমরা দু বোন কি একটু এখানে আসতে পারবে? এখন আব্বু যে কি বলে আপনি আগে বললেই তো পারতেন। বলার কথা তো ভুলেই গেছি, আব্বা কিছু বলবে না। তোমরা দুই বোন প্লিজ এই শপিং এর মলে চলে আসো, আমরা অপেক্ষায় রইলাম। ঠিক আছে, আসতেছি, একটু দাঁড়ান।
লতা কল কেটে দিয়ে পাতাকে ডেকে সাথে করে গাড়ি নিয়ে সোজা শপিং মলে চলে আসে। রাহাত আগে থেকেই গেটে দাঁড়িয়ে থাকায় আর তাদের কষ্ট করে খুঁজতে হলো না। তোমাদের আসতে কোনো অসুবিধা হয়নি তো? না ভাইয়া, আমাদের কোনো অসুবিধা হয়নি। তা কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো? আমিও ভালো আছি। তারপরে ওরা ভিতরে চলে যায়। লতা আর পাতা বারবার রাসেলকেই দেখছিল। তারা চিনতে না পেরে জিজ্ঞেস করে বসে, আচ্ছা রিয়া, একটা বলতো। হ্যাঁ ভাবি, বলো। আমাদের পেছনে পেছনে আসতেছে ওই ছেলেটাকে, মনে হয় তোমাদের সাথেই এসেছে। ওহ, আর বলো না, এত এত শপিং করব, সেগুলো বহন করবে কে? তাই ওকে সাথে নিয়ে এসেছি। ও আমাদের বাড়ির কাজের লোক। ও, এত সুন্দর চেহারা একটা ছেলের কাজের লোক? বিষয়টা মানতে কষ্ট হচ্ছে। তা ছোট ভাই, তোমার নাম কি? জি ম্যাডাম, আমার নাম রাসেল। আমাকে ম্যাডাম নয়, বরং ভাবি নয়তো আপু বলে ডাকবে, কেমন? ঠিক আছে ভাবি। ভাবি, তুমি এসব কি বলতেছো? একটা কাজের লোক কেন তোমাকে ভাবি বলে ডাকবে? দেখো রিয়া, ওর বয়সটা কত? ওকে দেখতে একদম আমার ভাইয়ের মতোই লাগছে। তাহলে ভাবি বলে ডাকলে দোষ কোথায়? তা নেই, তবে বাড়ির মালিকদের সবসময় সম্মান দিয়ে কথা বলাটারই বেটার। রিয়া, কি শুরু করেছো এসব? তোরা যদি এভাবে কথা বলে সময় নষ্ট করিস তো শপিং করবি কখন? হ্যাঁ ভাইয়া, চলো তাড়াতাড়ি শপিং করি। তারপরে সবাই শপিং করতে লেগে পড়ে। এত এত জিনিস দেখছে, তবে কিছুই পছন্দ হচ্ছে না। রাসেল দূরে দাঁড়িয়ে ছিল, হঠাৎ কাছে এসে বলে, ভাবি, তোমাদের জন্য আমি একটা শাড়ি চুজ করে দিই। হ্যাঁ ভাই, দেখাও দেখি তোমার পছন্দ কেমন। ঠিক আছে দোকানদার ভাইয়া, ওই দুইটা শাড়ি দেখান তো। রাসেলের কথা মতো দোকানদার শাড়ি বের করে দেয়। দুটো শাড়ি দেখতেই অনেক সুন্দর। ওদের দুই বোনের প্রথম চয়েস পছন্দ হয়ে যায়। এইদিকে বাকি সবাই তো রাগে ফুঁসতে থাকে, যেন এখনই কাঁচা চিবে খাবে। রাহাত রাগ চেপে ধরে না পেরে বলে, দেখ রাসেল, কাজের লোকের মতোই থাক, আমাদের মাঝে নাক গলাতে আসবি না। ঠিক আছে ভাই, আমার ভুল হয়ে গেছে। না ভাই, তোমার ভুল হয়নি। তুমি ভালো একটা শাড়ি দেখিয়েছো, যেটা আমাদের খুব পছন্দ হয়েছে। এখন বলো তো, কোন শাড়িটা আমাদের কোন বোনকে শ্যুট করবে? রাসেল কিছু সময় শাড়ির দিকে তাকিয়ে দুইটা শাড়ি দুজনের হাতে দিয়ে বলে, ভাবি, এইটা তোমার আর এইটা তোমার। তোমরা যখন এই শাড়ি পরে বাইরে আসবে তখন না কেউ নজর ফেরাতেই পারবে না। আমার দেবর কি নজর ফেরাতে পারবে? যদিও একটু কষ্ট হবে, তবে চেষ্টা তো করতেই হবে। এভাবেই ওরা কথা বলতে বলতে সব শপিং শেষ করে। বলতে গেলে দুই বোনের জন্য প্রয়োজনীয় সবকিছুই রাসেল পছন্দ করেছে। যেটা দেখা বাকি সবারই রাগে শুধু ফুসফুস করতেছে, যেন ফাঁকা পেলেই খবর করে ছাড়বে। সবার যখন কেনাকাটা শেষ, বাসায় ফিরে আসবে, তখন রাসেল একটা শাড়ি দেখে রিয়াকে বলে, রিয়া, তোর না শাড়ি অনেক পছন্দ? হ্যাঁ তো। না মানে বলছিলাম কি, ওই শাড়িটা তোর জন্য নিয়ে নে, পরলে অনেক সুন্দর লাগবে। বিয়েটা আমার না, বরং ওদের। তাহলে আমি শাড়ি নিয়ে কি করব শুনি? বারে, ভাইয়ের বিয়েতে বোন হাউস করে শাড়ি পরে সাজে না বুঝি? তা সাজে। রিয়া, এত কথা না বলে নিয়ে নাও। আর তাছাড়া রাসেলের পছন্দ আছে বলতেই হবে। বেছে বেছে তোমার জন্য কি এখন শাড়ি পছন্দ করলো, আমি তো চোখ সরাতেই পারছি না। তা ঠিক বলেছ, আসলেই এই শাড়িটা অনেক সুন্দর। ভাইয়া, আমি কি নিব? পছন্দ যখন হয়েছে তখন রেখে যাওয়াটাও ভালো দেখায় না, নিয়ে নে তোর জন্য। ধন্যবাদ ভাইয়া। তারপর ওরা শপিং শেষ করে একটা রেস্টুরেন্টে গিয়ে খাবারের জন্য বসে। সবাই টেবিলে বসার পরে রাসেল দাঁড়িয়ে আসে দেখে লতা বলে, কি ব্যাপার ভাই রাসেল, তোমাকে কি বসার জন্য আলাদা করে বলতে হবে নাকি? না মানে ভাবি, আমি এখানেই ঠিক আছি। ঠিক আছে মানে? তুমি এখানে বসো। রাসেল চেয়ার টেনে বসতে নিলে রিয়া ঠাস করে বলে ওঠে, ভাবি, তোমরা কি শুরু করলে? একটা কাজের লোক খাবার খাবে আমাদের সাথে, এটা কি ভালো দেখায় বলো? কেন রিয়া, ও কাজের লোক দেখে কি ও মানুষ না?
ওর কি মনে শখ নেই আমাদের সাথে বসে খাবার খাওয়ার? তুমি জানো না গরিবের এত শখ থাকতে নেই। রিয়া, তুমি তোমার মতো খাও তো। আর ভাই রাসেল, তুমি বসো। রাসেল আর দাঁড়িয়ে না থেকে বসে পড়ে আর মনে মনে ভাবে, ভাই বোন আমার যেমন তেমন, হবু ভাবিগুলো আমার একদম মনের মতন। সবাই খাবার খাওয়া শুরু করে। রাসেলকে দেখে সবাই রাগেই ফুঁসতেছে, তবে কিছুই বলতে পারতেছে না। এদিকে লতা আর পাতা নিজেরা না খেয়ে শুধু রাসেলকেই প্লেটেই দিচ্ছে, যেটা দেখে ওদের তিনজনেরই রাগের পরিমাণ আরো বাড়তে থাকে। সবাই খাওয়া দাওয়া শেষ করে বাসার উদ্দেশ্যে রওনা হয়ে যায়। লতার পাতা চলে গেলেই রাসেলের উপরে শুরু হয় অমানবিক অত্যাচার। খুব হিরোগিরি দেখাতে ইচ্ছে হয়েছে না? আজকে বাড়ি চল, তোর একদিন কি আমাদের একদিন। হ্যাঁ, আজকে দেখি বাড়িতে গিয়ে বাবাকে বলে তোর কি ব্যবস্থা করে। আমার কি দোষ? ভাবিরাই তো এমন করছে। হ্যাঁ, তুমি তো কচি খোকা, কিছুই বোঝো না। ওরা বললো আর আমাকে সেটা করতে হবে। ভাইয়া দেখেছো ওর সাহস কত বড়? নিজের জন্য দামি প্যান্ট আর শার্ট নিল। আমাকে দেখেছিস কখনো শার্ট প্যান্ট কিনতে? আমি তো সারা জীবন ভাইয়াদের ব্যবহার করা প্যান্ট শার্ট পরেই বড় হলাম, আর এইগুলো তো ভাবিরা পছন্দ করে কিনলো। আমার কি দোষ? না, তোমার কোনো দোষ নেই, সব দোষ আমাদের। যে তোকে কেন সাথে নিয়ে এসেছি, এই রাশেদ ওর প্যান্ট শার্ট ফেরত দিয়ে অন্য কিছু কিনে নিয়ে আয় আমাদের জন্য। রাহাতের কথা শুনে রাসেলের হাত থেকে শপিং ব্যাগ নিয়ে যায় রাশেদ। দোকানে ফেরত দিয়ে দুই ভাইয়ের জন্য ভালো মানের দুইটা প্যান্ট কিনে আনে। বাবা, প্যান্ট দুটো সুন্দর আছে, এবার চল, অনেক দেরি হয়ে গেছে। তারপরে ওরা গাড়িতে চলে আসে। সবাই গাড়িতে ওঠার পরে রাসেল গাড়িতে উঠতে নিলে রিয়া ধমকে সুরে বলে, কি রে, তুই কোথায় যাচ্ছিস? কোথায় যাচ্ছি মানে? আমি কি বাড়িতে যাবো না নাকি? যাবি, তবে গাড়ি করে না, বরং হেঁটে হেঁটে। কি বলিস? এত রাস্তা কিভাবে হেঁটে যাব? আর আমার কাছে তো টাকাও নেই। তোর কাছে টাকা আছে কি নাই সেটা শুনতে চাইছি। হ্যাঁ, আসমানে উঠতেছিলি, মাটিতে নামিয়ে দিলাম। সবাই রাসেলকে রেখেই গাড়ি নিয়ে চলে যায়। এদিকে রাসেল এখন কি করবে ভেবে না পেয়ে সামনেই দাঁড়িয়ে থাকে। কিছু সময় পরে ফোন বের করে একটা কল দিতেই গাড়ি এসে হাজির হয়ে যায়। রাসেল সেই গাড়ি করে বাড়ি থেকে একটু দূরে এসে নেমে পড়ে। ধীরে ধীরে বাড়িতে প্রবেশ করে। রাসেলকে দেখে ওর মা জিজ্ঞেস করে, কিরে বাজান, ওরা সেই কখন আসলো? তুই কোথায় গিয়েছিলি? ওই তো আসলে আমার একটা ফ্রেন্ডের সাথে দেখা হলো, তো তাই একটু দেরি। ও আচ্ছা, তা সবাই সবার জন্য এত এত জিনিস কিনলো, তোর শপিং কোথায়? আরে দূর, আমার আবার শপিং এর কি দরকার? আমার তো এমনিতেই সব নতুন পোশাক। তাই বলে ওরা তোকে কিছুই কিনতে দেয়নি? ঠিক আছে, আমি আসার সময় তোর জন্য শপিং করে নিয়ে আসবো নি। মন খারাপ করিস না বাবা। না মা, মন খারাপের কি আছে? আমি তো এমনিতেই খুশি। হয়েছে, তা ভাবিদের কেমন দেখলি? মা, ভাবিরা অনেক সুন্দর আর ব্যবহারও খুব সুন্দর। আমাকে তো অনেক ভালোবাসা দিয়েছে। সত্যি ওরা তোর সাথে অহংকারী কিছুই করেনি? না মা, আমি ওদের মাঝে অহংকারের কিছু খুঁজে পাইনি। আমার কাছে দুই বোনকেই অনেক ভালো লেগেছে। আচ্ছা ঠিক আছে, যা রুমে গিয়ে ফ্রেশ হয়ে নে। রাসেল আর কিছু না বলে এই রুমে চলে আসে। এই রুমে এসে ফ্রেশ হয়ে বিছানায় শুয়ে পড়ে। ফোনটা বের করে জান্নাত নাম্বারে কল দেয়। কি ব্যাপার, ভুলে গেলে নাকি? আরে না, তোমাকে কি ভুলে যাওয়ার জন্য ভালোবেসেছি? তোমাকে সারা জীবন এই বুকে আগলে রাখার জন্য ভালোবেসেছি। কেমন ভালোবাসো সেটা তো দেখেই বুঝলাম। সারাটা দিন পার হয়ে গেল, তবুও না একটা মিস কল, না একটা মেসেজ। আসলে আমি তো বাবার সাথে এক আত্মীয়ের বাসায় গিয়েছিলাম, তাই তোমার সাথে কথা বলা হয়নি। সরি সোনা। ওকে সোনা, ঠিক আছে। তা এখন বাসায় ফিরেছো নাকি? এইমাত্র এসে পৌঁছলাম। তোমাকে ফোন করতেই যাব, ঠিক তখনই তুমি কল দিলে। এর থেকে বোঝা যায় তোমার থেকে আমার ভালোবাসার পরিমাণ একটু বেশি। হয়েছে, আর মাপামাপি করতে হবে না। তা খাবার খেয়েছো? ওই চলো না আজকে কোথাও ঘুরতে যাই। যাওয়া যায়, তবে একটা শর্ত আছে। শর্তটা কি মহারানী? আমাকে 5 স্টার হোটেলে নিয়ে খাওয়াতে হবে, তবে তুমি যেটা মিন করে বসে আছো সেটা কিন্তু না।
আমি কি মিন করে বসে আছি শুনে? ওই তো বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হোটেলে গেলে যেটা ঘটে আর কি। তো সবাই যখন পায় আমি পেতে চাইলে দোষ কি তাতে? সবাই আর আমরা এক নাকি? আর শোনো, ওইসব শুধু বিয়ের পরেই পাবে, বুঝলে? তার আগে হাত বাড়ালেই হাত ভেঙে দেব। হাত ভেঙে দিলেই তো ভালো, সারা জীবন তোমার ওই হাতেই খেতে পারবো। সেটা খাওয়াবো, সমস্যা নেই। আচ্ছা তাহলে তুমি বিকেলে বের হও, আমরা নদীর পাড়ে ঘুরতে যাব। এই না বললে 5 স্টার হোটেলে যাবে, আবার এখানে নদীর পাড়ে, ঘটনা কি? বাবু, আমি তোমার সাথে মজা করলাম। আমি তোমার সাথে কাশফুলের সৌন্দর্য দেখতে যাব। তুমি শুধু আমার পছন্দের ফুচকা খাইয়ে দিও, তাতেই হবে। ঠিক আছে, আমি বিকেলে আসবো নি। ওকে সোনা, লাভ ইউ। লাভ ইউ টু। রাসেল কল কেটে দেয়। একটু ঘুমিয়ে বিকেলে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ওর মাকে বলে বেরিয়ে পড়ে। রাসেল দূর থেকে দেখতে পায় জান্নাতের সাথে রিয়াও দাঁড়ানো, যেটা দেখে অনেকটাই চিন্তায় পড়ে যায়। এখন কি হবে? জান্নাত দেখছি রিয়াকেও সাথে নিয়ে এসেছে। রিয়া আমাকে দেখলে তো সব শেষ। এইদিকে রাসেলের আসার কোনো নাম গন্ধই নেই বলে রিয়া বেশ রাগান্বিত হয়ে বলে, দুর্বল, তুই আসলেই একটা ফাজিল। আমাকে তোর বয়ফ্রেন্ডের সাথে মিট করাতে চেয়ে এভাবে দাঁড়িয়ে রেখে কষ্ট দিচ্ছিস। আমার কি দোষ? ওই তো বলো আজকে বিকেলে ঘুরতে যাবে, আমরা কাশফুল দেখতে যাব। তা কোথায় তোর সেই খাদ্যছাড়া বয়ফ্রেন্ড শুনি? দাঁড়া একবার কল দিয়ে দেখি। ও তো এমন করার কথা না। জান্নাত ব্যাগ থেকে ফোন বের করে রাসেলের নাম্বারে কল দেয়, যেটা রাসেল দূর থেকে তাকিয়ে দেখছিল। রাসেল কলটা রিসিভ করতেই, কি ব্যাপার, কোথায় তুমি? এই তো আসি। এই তো মানে কি? তুমি কি ভুলে গেছো আজকে আমাকে নিয়ে তোমার ঘুরতে যাওয়ার কথা? দেখো আমার একটা কাজ পড়ে যাওয়ার জন্য আসতে পারছি না, প্লিজ কিছু মনে করো না। তবে আমি তোমার কাছে ফুচকা পাঠাচ্ছি। তুমি আসবে না বললেই হতো। আমি শুধু শুধু আমার বান্ধবীর কাছে ছোট হলাম। যাও, তোমার সাথে আর কোনো কথা নেই। জান্নাত উপরে কথাটা বলেই ফোন কেটে দেয়। মুখটা বেশ বাংলার প্যাচের মতো দেখাচ্ছে। এদিকে জান্নাতের এমন চেহারা দেখে রিয়া হাসতে হাসতে বলে, এমন একটা বয়ফ্রেন্ড বানালি যেই প্রথম ডেটেই মিস করে ফেললো। এ তো সারা জীবনই ফেল মেরে যাবে রে ভাই। আমাকে নিজেই বললো ঘুরতে যাবে, এখন বলছে একটা এমার্জেন্সি কাজ পড়ে যাওয়ায় আসতে পারবে না। তো কি আর করার, আমরা তাহলে চল ফুচকা খেয়ে বাসায় চলে যাই। দুলা ভাইয়ের টাকায় তো আর ফোটানি মারা হলো না, তাই না? আমি ওর সাথে 3 দিন কথা বলবো না। বাব্বা, এইটুকু ভুলের জন্য 3 দিনের রিমান্ডের শাস্তি? না হলে এমন ভুল করতেই থাকবে। আহা, প্রেম কিভাবে করতে হয় সেটা তো তোদের থেকেই শেখা উচিত। আচ্ছা চল এবার ফুচকা খাই। চল, কি আর করার। তারপর ওরা দুজনে একটা ফুচকার দোকানে গিয়ে ফুচকা অর্ডার করে মন ভরে ফুচকা খেয়ে যখন বিল দিতে যাবে, তখন দোকানদার বলে, এই ফুচকার বিল অনেক আগেই দিয়ে গেছে। যাকগে বান্ধবী, তোর বয়ফ্রেন্ড আসুক বা নাই আসুক, ফুচকার টাকা কিন্তু ঠিকই দিয়ে গেছে। এই বিষয়টা আমার ভালো লেগেছে। দুলাভাই মানুষ ভালো আছে। ও আমাকে বলেছিল ফুচকা খেলে পাঠিয়ে দিবে। তাহলে ও মনে হয় আমাদের আশেপাশে কোথাও লুকিয়ে আছে। আব্বে ইয়ার, প্রেমিক প্রেমিকা তোরা, তোদের আবার লুকিয়ে থাকার কি হলো বুঝলাম না। তুই আমার সাথে আছিস তার জন্য মনে হয় আসতে ভয় পেয়েছে। হাজার হলেও কমিশনারের বেটি বলে কথা। তোমারে কইছে ছেলে মন্ত্রীর মেয়ের সাথে প্রেম করতে ভয় পাইনি, আমাকে দেখে ভয় পাবে। আচ্ছা চল বাসায় যাই। চল, ও আমার মুডটাই নষ্ট করে দিচ্ছে। ওরা কথা বলতে বলতে বাসায় চলে যায়। রাতে রাসেল কল দিতেই জান্নাত শুরু করে দেয় মনের রাগ ছাড়া। তুমি আমাকে কল কেন দিচ্ছ? হ্যাঁ, আমার কাছে আসার সময় তোমার হয় না, কল দেওয়ার সময় কিভাবে হলো? আরে বাবা, মানুষ তো হুট করে সমস্যা পড়তেই পারে, তাই না? আসতে পারবে না আগেই বলতে, তাহলে আমি শুধু শুধু রিয়ার কাছে ছোট হতাম না।
আচ্ছা বাবু, সরি, অন্য একদিন ঘুরতে নিয়ে যাব, সেদিন আর ধোকা দেবো না। তোমাকে বিশ্বাস নেই, যে কোনো সময় পাল্টি নিতে পারো। আচ্ছা জান, তুমি যদি জানতে পারো আমি সামান্য একটা গরিব ঘরের সন্তান বা আমি ভালো কোনো কাজ করি না, তখন কি করবে? কি আর করব, লাঠি দিয়ে ফেলে চলে আসবো, সহজ বিষয় এটা। তুমি এভাবে বলতে পারলে? আরে বাবা, আমি তো তোমার সাথে মজা করলাম। তোমার ওই সব দেখে আমার কি লাভ? আমার বাবা একমাত্র মেয়ে আমি, বাবা সব কিছু তো আমিই পাবো, আমাদের দুজনের না যাই পড়বে না। জান, তোমার কথাগুলো আমার হৃদয় ছুঁয়ে গেল, ইচ্ছে করছে তোমাকে জড়িয়ে ধরে লম্বা করে একটা কিস করি। জান্নাত বলল, তো দাও না, মানা করেছে কে? মন চাইলে কি আর দেওয়া যায়? দূরত্বটা কত বেশি। আরে বাবা, চোখটা বন্ধ করে দূরত্বটা কমিয়ে আমাকে ভেবে কিস করো, ব্যাস মনের আশা পূরণ হয়ে যাবে। ভাতের ক্ষুধা যদি চিরায় মিটতো, তাহলে মানুষ ভাত না খেয়ে শুধু চিরাকেই খেত। সেটাও তো ঠিক। আচ্ছা জান, এখন রাখছি, পরে কথা হবে, তোমার শাশুড়ি মা ডাকছে। ওকে শোনা বাকি, ঠিক আছে, তোমরা আম্মুকে তার মেয়ের জামাইয়ের সালাম দিও। বিয়ের পর যত খুশি সালাম দিও, এখন বললে আমাকেই সালাম ফিরিয়ে দেবে, তাও আবার ঝাড়ু পেটা করে। ঋতু একটা। আমি ভীতু হলে তোমার মতো ফাজিলের সাথে কি প্রেম করার সাহস পেতাম নাকি? তাই তো, তুমি অনেক সাহসী। এবার তাহলে বুঝেছো আমি কতটা সাহসী। আচ্ছা বাই বাবু। বাই জান পাখি। উপরের কথাগুলো বলে রাসেল ফোন কেটে দেয়। এদিকে দেখতে দেখতে কেটে যায় অনেকটা দিন। আজকে গায়ে হলুদের অনুষ্ঠান হবে বলে রাসেলকে ওর বাবা বলে, দেখ আজকে আমার বাড়িতে অনুষ্ঠান, তুই কোথাও চলে যা, তোকে সবাই দেখলে নানান কথা শোনাবে। আমি কোথাও গেলে আপনার বাসায় কাজ করবে কেডায়? কাজ করার জন্য বাইরে থেকে সব ভিআইপি বাবুর্চি আসবে, তুই আজকের জন্য চলে যা। আপনি কেমন পিতা যেখানে এক ছেলের বিয়ে না দেখতে দিয়ে আরেক ছেলেকে বাড়ি ছাড়া করতেছেন? তুই আমার সন্তান না, সেটা আগেও বলেছি, এখনো বলছি। তাহলে আমার বাবাকে সেটা দেখিয়ে দিন, আমি অনেক শুনেছি এসব কথা। তুই তো এর মায়ের সন্তান, আমার না। কেন? আমি শুধু মায়ের একার সন্তান কেন হতে যাব? মা কি আমাকে একাই দুনিয়া আনতে পেরেছে, নাকি আপনারও সামান্য সাহায্য ছিল? দেখ, তোর সাথে আমি কথা বলে সময় নষ্ট করতে চাই না। এখন থেকে মেহমান আসতে শুরু করেছে, সো তুই এই কয়েকদিন জন্য দূরে কোথাও চলে যা। আমি কি তাহলে ভাইয়ের বিয়েতে ওই বাড়িতে যেতে পারবো না? না, তুই এই কয়েকদিন আমার সামনেও আসবে না, এখনই দূরে কোথাও চলে যা। উপরের কথাগুলো বলে রফিক সাহেব সেখান থেকে চলে যায়। এদিকে রাসেল চোখের জল মুছে রুমে গিয়ে ব্যাগে কিছু কাপড় গুছিয়ে নেয়। ছেলেকে এভাবে কাপড় গোছাতে দেখে রাহানা বেগম কাছে এসে বলে, কিরে বাচান, এভাবে ব্যাগ টেক নিয়ে কোথায় যাচ্ছিস? মা, আমি কি সবার কাছে এতটাই খারাপ যে আমাকে ভাইয়ের বিয়ে খেতে দেওয়া যাবে না? মানে কি বলছিস? বাবা বলল আমি যেন এই কয়েকদিন অন্য কোথাও গিয়ে থাকি, আমার জন্য নাকি এই অনুষ্ঠান নষ্ট হবে। কি বলিস? তোর বাবা এইসব বলেছে? এখন তাহলে কি করবি তুই? কি আর করব, ব্যাগ গুছিয়ে যেতে থাকি, যদি কেউ কয়েকদিন থাকার জায়গা দেয়। আচ্ছা বাজান, সাবধানে থাকিস আর আমাকে জানাইস কোথায় আছিস। ঠিক আছে মা, তুমি নিজের খেয়াল রেখো, আসি। রাসেল চোখের জল মুছে চলে আসে। বাড়ির বাইরে আসতেই রিয়া রাসেলকে এভাবে যেতে দেখে জিজ্ঞেস করে, কি রে, কাজ বাদ দিয়ে ব্যাগ নিয়ে কোথায় যাচ্ছিস? হুম। বাবা বলেছে আমি থাকলে বিয়ের পরিবেশ নষ্ট হবে, তাই কয়েকদিন দূরে গিয়ে থাকতে। ভালো করেছে, তোর মতো পচা আবর্জনা থাকলে বিয়ে বাড়ির পরিবেশ আসলেই নষ্ট হতো। আমি কি তোদের কাছে এতটাই অবহেলিত? ফলাফল দেখেও কি বুঝতে পারিস না তোকে আমরা সবাই ঠিক কতটা অবহেলা করি? আচ্ছা ভালো থাকিস আর সাবধানে থাকিস, কেমন? তুই বললেও সাবধানে থাকবো, আর না বললেও সাবধানে থাকবো। রাসেল আর কিছু না বলে চলে আসে। রকির বাসায় ওঠে। রাসেল আর রকি বসে কথা বলতেছে, এমন সময় আদনান সাহেবের ফোন আসে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। রাসেল, কেমন আছো? এই তো স্যার ভালো, তা আপনি কেমন আছেন? আমিও ভালো, তবে মেয়ের বিয়ের জন্য একটু ব্যস্ত আছি। ও আচ্ছা, লতা আপু আর পাতা আপুকে আমার সালাম দিয়েন। ওরা তোমার কথা সব সময় বলে।
তোমার সাথে রফিক এটা ঠিক করেনি। স্যার এসব বাদ দিন তো। এই জন্য ফোন দিয়েছি, তুমি আগামীকাল আমার মেয়ের বিয়েতে পুরো টিম নিয়ে আসবা। না আসলে মনে খুব কষ্ট পাবো। স্যার কি বলছেন এসব? আমি যদি ওখানে যাই তাহলে সবাই তো আর্কের সম্পর্কে জেনে যাবে। আমিও সেটাই চাচ্ছি। এবার তোমার বাবার একটা শিক্ষা হওয়া দরকার। জন্মদাতা সন্তানের উপরে অনেক নির্যাতন করেছে। আচ্ছা ঠিক আছে, আসবো। স্যারের হুকুম না মানলে আবার চাকরি চলে যেতে পারে। তবে রাসেল, তোমার টিমের সবাই পরিপাটি হয়ে আসলেও তুমি একদম কাজের লোকের মতোই আসবে, যেন তোমাকে দেখে বোঝা না যায়। ঠিক আছে স্যার, এটা আমার উপর ছেড়ে দিন, আরকে সব করতে পারবে। তাহলে দেখা হচ্ছে আগামীকাল খেলার মাঠে, কেমন? ওকে স্যার। আদনান সাহেব ফোন কেটে দিতে রকি রাসেলকে জিজ্ঞেস করে, কিরে বেটা, স্যার কি আবার মাইন্ডকে চিপাই ফেলানোর প্ল্যান করলো নাকি? আগামীকাল আমাদের সবাইকে তার মেয়ের বিয়েতে ইনভাইট করছে, স্পেশালি আমাকে। কাজের লোকের বেশি যেতে হবে। মামা, তোর সাথে এই জিনিসটা খুব মানায়। তবে আমার খুব হাসি পাচ্ছে, তোর বাপ ভাই তোকে দেখে কি করবে? আরে মামা, আমি তো চিন্তা আছি জান্নাতকে নিয়ে। ও আমার সম্পর্কে শুনে না জানে কি করে বসে। সেটা কালকেই দেখা যাবে। এখন তাহলে চল, বিয়ের উপহার হিসেবে কিছু কিনে নিয়ে আসি। তোকে সেটা নিয়ে চিন্তা করতে হবে না, আমি তোদের সবার হয়ে 2টা ডায়মন্ডের নেকলেস কিনেছি। কিরে মামা, কাজের লোকের কাছে এত টাকা কোথা থেকে আসলো? আপনারা বিশ্বাস করেন, আমি বাজার খরচ থেকে 10 টাকা 5 টাকা করে বাঁচিয়ে এটাকে জমিয়েছিলাম, সেটা দিয়ে 2টা ডায়মন্ডের নেকলেস কিনেছি। তোর ডায়লগ দেখে আমি পুরাই ফিদা। কি ডায়লগ মারলি রে মামা, পুরাই হিট। এটা ভাইরাল ডায়লগ মামা। এভাবে ওদের মাঝে অনেক কথা হয়। রাসেল জান্নাত জানে সেই নাম্বারটা বন্ধ করে রাখে। বিকেলে গায়ে হলুদ দিতে জান্নাত রিয়ার সাথে আসে। হলুদের অনুষ্ঠান শেষ করে আবার চলে যায়। রিয়া আর জান্নাত ছাদে দাঁড়িয়ে আছে। জান্নাত বারবার রাসেলের ফোনে কল দিচ্ছে, তবে ঢুকছে না। তাই রিয়া জিজ্ঞেস করে, কি রে বান্ধবী, তোর বয়ফ্রেন্ডের নাম্বার কি আবার বন্ধ নাকি? আমি বুঝি না ও কেন ওর ফোন বন্ধ করে রাখে। দেখ গিয়ে, অন্য মেয়ের সাথে টাঙ্কি মারতেছে। না রে, ও এমন চরিত্রের ছেলেই না। আমি এই কয়েকদিনে ওকে চিনেছি ভালো করে। বান্ধবী জানিস, আমরা মেয়েদের এই একটা সমস্যা, কাউকে অল্পতেই বিশ্বাস করে বসি, যার জন্য সবাই আমাদের অল্পতেই ধোকা দিয়ে যায়। চুপ কর তো, এমনিতেই আমি ওর সাথে কথা বলতে পারতেছি না। ফোন বন্ধ থাকলে চিন্তা করেও কোনো লাভ নেই। সো চল গিয়ে আনন্দ করি। তারপর ওরা নিচে চলে আসে। বক্সে ডিজে গানের তালে সবাই নাচতেছে আর 4-5টা লাল নীল বাতিতে ছিকছিক করতেছে। পরের দিন যথাসময়ে বিয়ে বাড়িতে উপস্থিত হয় বরযাত্রী। গেটের কাজ শেষ করে সবাই ভিতরে প্রবেশ করে। রাসেলও ওর পুরো টিমের সবাই এসেছে, তবে রাসেল একটু দূরে দাঁড়িয়ে যেন কেউ বুঝতে না পারে। মামা দেখ, আজকে ভাবিকে খুব সুন্দর লাগছে। ইস, শাড়িতে মনে আমি এই প্রথম দেখলাম। তোর ভাবি হয়, নজর দিস কেন? চোখ কিন্তু তুলে নেবো বুঝিস। মামা আসলেই খুব সুন্দর লাগছে, আর সাথেরটা তো পুরাই আগুন মামা। কাছে গিয়ে তো ভালোবাসি কথাটা বলতে পারিস না, আইসিস দূর থেকে ন্যাকামো করতে। কি করে বলবো? তোর বোনের যেই রাগ, আমাকে তো তুলে মাটিতে আচারও মারতে পারে। তোমাকে দিয়ে মামা আর যাই হোক না কেন কখনো প্রেম হবে না, এটা শিওর। এইদিকে ওদের কথা বলার মাঝে আদনান সাহেব এসে রাসেলের সাথে বেশ কিছু কথা বলে যায়। সেটা পুলিশ র্যাব মন্ত্রী, বলতে গেলে অনেকেই উপস্থিত আছে। এদিকে রাসেলকে দেখে জান্নাত রিয়াকে বলে, রিয়া আমাকে একটা চিমটি দে তো। কেন? আমি যেটা দেখতে পাচ্ছি সেটা কি সত্যি নাকি? আরে ভাই, এখানে সবকিছুই সত্যি হচ্ছে, মিথ্যে কেন হতে যাবে শুনি? ওই যে দেখ, আমার বয়ফ্রেন্ড রাসেল আমার সাথে কথা না বলে মেয়ে দেখে বেড়াচ্ছে। রাসেলের কথা শুনে রিয়া ওইদিকে তাকিয়ে দেখে রাসেল, আর সঙ্গে সঙ্গে রিয়া হাসতে হাসতে বলে, বান্ধবী, এটা তোর বয়ফ্রেন্ড? তুই এমন করে হাসতেছিস কেন? চল ওর সাথে তোকে পরিচয় করিয়ে দেই। পরিচয় করাতে হবে না, আমি তোর আগে থেকেই ওকে চিনি। কি?
তুই ওকে চিনিস? কখনো বলিসনি তো। আমি কি জানতাম নাকি আমার বাড়ির সামান্য কাজের লোক তোর মতো মন্ত্রীর মেয়ের বয়ফ্রেন্ড? কি বলছিস এসব? তুই কি পাগল হয়ে গেলি নাকি? ও কেন তোর বাড়ির কাজের লোক হবে? আরে ভাই, আমি সত্যি বলতেছি, ও আমার বাড়িতে কাজ করে। কাজের লোক হলে তোদের বাড়িতে দেখলাম না কেন? তোর সাথে ধরা খাওয়ার ভয়ে মনে হয় বাড়ি থেকে চলে গিয়েছিল। তাই তো বলি, আমার সাথে তোকে দেখেই ও কেন কাছে আসতো না। এবার বুঝেছিস তো, কারোর বাইরের রূপ দেখে ভেতরের রূপকে বিশ্বাস করতে নেই। আমার সাথে চিটারি করার পরিণতি কি রকম হতে পারে সেটা ওকে বোঝাচ্ছি, দাঁড়া। জান্নাত রাগে কচকচ করতে করতে রাসেলের সামনে গিয়ে দাঁড়ায়। রাসেল জান্নাতকে দেখে এমন ভাব করে যেন অনেকটাই অবাক হয়েছে। আরে জান, তুমি এখানে? রাসেলের কথা শেষ হবার সঙ্গে সঙ্গে জান্নাত ওর গালে থাপ্পড় লাগিয়ে দেয়, যেটার শব্দে সবার আকর্ষণ ওদের দিকেই। সবাই কাছে চলে আসে। জান্নাত এমনটা করবে সেটা এখনো রাসেলের কাছে স্বপ্নের মতো লাগছে। জান্নাত রাসেলের কলার ধরে বলে, ফকিন্নির বাচ্চা, তোর এত বড় সাহস, সামান্য কাজের ছেলে হয়ে মন্ত্রী মেয়ের সাথে প্রেম করস? এদিকে রাসেলকে এভাবে অপমান করা দেখে রিয়ার খুব ভালোই লাগছিল, তবে রকি জান্নাতকে বারবার থামাতে গিয়েও পারেনি। কি মনে করেছিলি মন্ত্রীর মেয়েকে পটিয়ে বিয়ে করতে পারলেই লাইফ সেট? সারা জীবন ঘরে বসে পায়ের ওপর পা তুলে খেতে পারবি? ম্যাডাম, আপনি মনে হয় ভুল করতেছেন। চুপ! তোকেও তো থাপ্পড় দেওয়ার দরকার, দুইটা তো একসাথেই থাকিস। কি বান্ধবী, এবার আমার কথা বিশ্বাস হলো তো? ঠিকই বলেছিস, ও আসলেই খারাপ। আর খারাপ হবেই না বা কেন? ওর মাও মনে হয় এভাবেই কাউকে না কাউকে ঠকিয়ে বিয়ে। জান্নাতের কথা শেষ হবার আগেই রাসেল ঠাস ঠাস করে থাপ্পড় দিয়ে বসে। রাসেলের চোখ থেকে যেন আগুনের ফুলকি বের হচ্ছে। রিয়া নিচে ওকে আগে কখনো এমন রাখতে দেখেনি। অনেক বলেছিস, তোর সাথে যদি অন্যায় বা ধোঁকাবাজি করে থাকি তো আমি করছি। তুই আমার দেবীর মতো মাকে নিয়ে কথা কেন বলবি? তোর কি যোগ্যতা আছে আমার বউ হবার? তোকে যে ভালোবেসেছিলাম সেটা তো 7 কপালের ভাগ্য। তোর মতো কাজের লোককে ভালোবাসতে আমার 7 কপাল লাগবে। ম্যাডাম, আপনি অনেক বলেছেন, এবার আমাকেও একটু বলতে দেন। তুই আবার কি বলবি? আমাকে দেখে কি আপনার কোনো দিক থেকে মনে হচ্ছে আমি কাজের লোক? না, তোদের দেখে তো মনে হচ্ছে সরকারি চাকরিজীবী। আপনি জানেন ওকে? কি ওর পরিচয়? হ্যাঁ, জানবো না কেন? মাত্রই তো আমার বান্ধবী বলল ও নাকি ওদের বাড়ির কাজের লোক। সেই রিয়া, সেই নিজের মায়ের পেটের ভাইকে এইভাবে সবার কাছে কাজের লোক বলে পরিচয় দিতে তোমার একটুও খারাপ লাগলো না? কেন খারাপ লাগবে? ও যা আমি তাই বলেছি। হ্যাঁ, খারাপ লাগবে কেন? যার বাবা ছেলের পরিচয় দিতে লজ্জাবোধ করে, তুমি তো বোন। এদিকে রফিক সাহেব কোথা থেকে চলে এসে রকির গালে থাপ্পড় দেয় আর রাসেলকে মারতে শুরু করে। রাসেল থায় দাঁড়িয়ে আছে, সবাই যেন অবাক। এদিকে আদনান সাহেব ফোন করে একটা কাজে বাইরে গিয়েছিল, সেখান থেকে ফিরেই দেখে এমন অবস্থা। আদনান রফিকের হাত আটকিয়ে বলে, বন্ধু তুই এসব কি বলতেছিস? হ্যাঁ বন্ধু, ছাড়া আমাকে, ওরা আমার ছেলের বিয়ে নষ্ট করতে এসেছে। বন্ধু, তুই যাদের গায়ে হাত তুলছিস তারা কে জানিস? কে এরা সেটা তুইও ভালো করে জানিস। হ্যাঁ জানি বলেই বলছি। এরা হলো RK টিমের সদস্য। আর এই যে লোকটাকে দেখছিস, তোর একমাত্র অবহেলিত সন্তান, সে এর কেউ না, এই RK টিমের লিডার মোহাম্মদ রাসেল কবির। উপরে কথাটা শুনে উপস্থিত সকলের পায়ের নিচ থেকে যেন মাটি সরে যাচ্ছে। এত বড় মাপের মানুষ হয়েও সাধারণভাবে চলাফেরা করে। রফিক সাহেব অবাক হয়ে জিজ্ঞেস করে, বন্ধু তুই কি পাগল হয়ে গেছিস? হ্যাঁ, ও কেন আর কে হতে যাবে? বন্ধু, আমি নিজে ওদের চাকরি দিয়েছি, আর ওরা নিজে তৈরি করেছে একটা ব্যান্ড, যে RK নাম শুনতেই সন্ত্রাসীদের প্যান ভিজে যায়। আজ সব থেকে বড় কথা, তোমার বাপ ছেলে RK এর জন্যই পারমিশন পেয়েছো বারবার। কি বলছিস এসব?
কত বড় আন্ডার কভার অফিসার, অথচ কখনো বুঝতেই পারিনি এই বাড়িতে থেকে। বন্ধু, তোর তো গর্বের বুক ফাটানোর কথা। এমন একটা ছেলের বাবা যার নামটা সবার মুখে। আমার বন্ধু ছোট থেকেই আপনাদের অবহেলা অত্যাচারে বড় হয়েছে, তবে কখনো সেটা বুঝতে দেয়নি। বাবা, তুই আমাকে ক্ষমা করে দিস। তোর জন্য আমার সম্মান নষ্ট হবে বলেছি। আজ দেখ, তোর জন্যই আমার আকাশ সম্মান ছুঁয়েছে। ক্ষমা তাকে করা যায় যে ভুল করে। আপনি কোনো ভুল করেননি, আর আমি আপনার ছেলে কখনো হতেও পারিনি, আর না কখনো হতে পারবো। উপরের কথাগুলো বলে রাসেল সেখান থেকে চলে যায়। এদিকে রকি জান্নাতকে বলে, আর এই যে ম্যাডাম, কি বলছিলেন? আমার বন্ধু আপনার বাবার টাকা দেখে আপনাকে প্রেমের ফাঁদে ফেলেছে। তাহলে শুনে রাখুন, ওর যেই টাকা আছে সেটা জোগাড় করতে আপনার বাবার আরেকবার জন্ম নিতে হবে। মানুষকে টাকা আর পোশাক দেখে নয়, নৈতিকতা দিয়ে বিচার করুন। রকি উপরের কথাগুলো বলে সেখান থেকে সবাইকে নিয়ে চলে যায়। যেই বাড়িটা খুশির আমেজে মেতেছিল সেই বাড়িটায় মরা বাড়ির মতো হয়ে গেছে। সবাই যেন এখনো মানতে পারছে না এমন একজন মানুষ তাদের চোখের সামনে ছিল, অথচ কেউ কখনো চিনতেই পারেনি। বিয়ের কাজ শেষ করে সবাই বাড়িতে চলে আসে। জান্নাত রিয়াকে বলে, ছি রিয়া, ছি, নিজের ভাইকে এভাবে আমার কাছে কাজের লোক বানিয়ে দিলি। সরি রে, আমি সব সময় ওকে এমন অবহেলাই করেছি, কখনো বুঝতে চেষ্টা করিনি ওরও কষ্ট হয়। থাক, আমি চলে যাচ্ছি, আমার ভালো লাগছে না। ভাইয়ার রাগটা ভাঙিয়ে যা। তোর কি মনে হয় আমি সবার সামনে যেটা করলাম সেটার পরেও আমাকে এত সহজে ক্ষমা করে দিবে? বান্ধবী, তুমি ওর বোন হতে পারো, তবে তুমি তোমার ভাইকে এখনো চিনতে পারোনি। খুব ভাঙবে, তবে মোচকাবে না। জান্নাত উপরে কথাগুলো বলে সেখান থেকে চলে যায়। রিয়া গালে হাত দিয়ে বসে থাকে। এইদিকে ওই বাড়িতে কি ঘটেছে আর কিছুই এখনো জানে না রেহানা বেগম। তিনি সবাইকে এভাবে মুখ গোমরা করে বসে থাকতে দেখে জিজ্ঞেস করে, কি ব্যাপার, সবাই ঘরে নতুন বউ নিয়ে এসে এভাবে মুখটা গোমরা করে বসে আছো কেন? তুমি জানতে তোমার ছেলে আন্ডার কভার অফিসার আর কে? সে কি কথা, আমি তোমাকে জানতেই তো পুরো জীবন পার করলাম, তবুও জানতে পারিনি। তাহলে ওর খবর কি করে জানবো? হ্যাঁ, তোমার ছেলে সবচেয়ে সাহসী আন্ডার কভার অফিসার রাসেল কবির, যার নাম দেশের প্রতিটা মানুষের মুখে মুখে। বাহ, আজকে দেখছি ওর কথা বলতে গিয়ে তোমার মুখে খুশির রেখা ফুটে উঠেছে, ঘটনা কি? ছেলের এত নাম ডাক, সেটার জন্য বাবার তো একটু গর্ব হবারই কথা। খবরদার, এটা ভুলেও করবে না, ও শুধু আমার একার ছেলে। রেহানা বেগম উপরের কথাগুলো বলে সেখান থেকে চলে যায়। ভাইয়ের এমন আশ্চর্যজনক কথা শুনে ঠিকভাবে বাসর রাতটাও করা হয় না। রাহাতও রাশেদের সকালে ঘুম থেকে উঠে লতা পাতা রান্নাঘরে গিয়ে, বুবু, তুমি জানতে না এরা সবাই রাসেলের সাথে খারাপ ব্যবহার করে? হ্যাঁ জানতাম, আব্বু আমাকে আগেই বলেছিল রাসেল সম্পর্কে, তাই তো সেদিন শপিং মলে কথা বললাম। আল্লাহ, আমার তো ভাবতেই অবাক লাগছে, একটা ছেলে এত বড় অফিসার, তবুও সে এই বাড়িতে দিনের পর দিন চাকরের মতো খাটছে। যাই বলিস, আমাদের ননদ কিন্তু হেপ্পেচে দিয়েছে। খালি কি ননদ, জামাইরাও তো কম যায় না, সারা জীবন ভাইয়া তাকে কষ্ট দিয়ে গেছে। আচ্ছা চল, আমরা রান্না করি, না হলে বলবেনি বাপের বাড়িতে বসে বসে খেয়েছি। রাসেল থাকলে কিন্তু আমাদের রান্নাঘরে আসতেই দিত না। তা আপা, একটা কথা খেয়াল করেছো? কি কথা রে ছোট? জান্নাত মেয়েটা রাসেলের সাথে কেমন ব্যবহার করলো? ভালোবাসার মানুষের সাথে কেউ এমন ব্যবহার করে? বড়লোকের মেয়ে বুঝতেই পারিস, তাদের চাল চলনও অন্যরকম হবে। তবে মেয়ে কিন্তু অনেক সুন্দর, আমাদের যা হতে পারফেক্ট। তোমার কি মনে হয় এত কিছুর পরে রাসেল জান্নাতকে মেনে নিবে? এমনিতেই ওর যে রাগ। ভালোবাসার মানুষের উপরে খুব বেশি রাগ অভিমান করে থাকা চায় না। এভাবে ওরা কথা বলার মাঝেই রান্নার সকল কাজ শেষ করে, সব খাবার টেবিলে সাজিয়ে রাখে। এদিকে রিয়া ঘুম থেকে উঠেই বলে, এই রাসেল, আমার জন্য কফি নিয়ে আয় তো। দেখছো বাবু, রিয়ার কত বড় সাহস, ও এখনো রাসেলের কাছে কফি যাচ্ছে। মন্ডাই চাই কানের গোড়ে একটা দিয়ে বলি, কফি বানিয়ে খা, অনেক স্বাদ পাবি। না রে ছোট,
ও আমাদের একটি মাত্র ননদ, ওকে ধীরে ধীরে শুধরাতে হবে। হুট করেই তো একটা অভ্যেস পরিবর্তন করা যায় না। রাসেলের কোনো জবাব না পেয়ে রিয়া আবারও চিল্লিয়ে দিয়ে বলে, এই রাসেলের বাচ্চা, কোথায় গিয়ে মরলি? হ্যাঁ, আমি যে কফি চাচ্ছি তোর কানে যায় না? এই যে ডিয়ার ননদিনী, আপনি কি জানেন না রাসেল এই বাড়িতে নেই? ইস রে ভাবি, আমার তো এই কথা মনেই ছিল না। আমি তো আগেই মুডেই আছি। এবার মুডটাকে একটু পরিবর্তন করো। জেনেছো তো রাসেলের পরিচয় কি? ভাবি, নাম শুনেই তো গা শিউরে ওঠে। বাপ রে বাপ, সবচেয়ে সাহসী আন্ডার কভার অফিসার রাসেল কবির আমার ভাই, যাকে এতদিন আমরা শুধু অবহেলাই করে গেছি। যখন বুঝেই গেছো তখন একটু ভালো হওয়ার চেষ্টা করো। ভালো হতে তো আর পয়সা লাগে না। ভাবি, আমি চেষ্টা করব ওর সাথে ভালো ব্যবহার করার। একবারে তো আর পুরনো অভ্যাস পরিবর্তন হয় না। সে তোমার ইচ্ছে। রিয়া বোন আমার, যাও তো, সবাইকে একটু ডেকে আনো। খাবার রেডি, নাস্তা করে নি। ঠিক আছে, আমি ডেকে দিচ্ছি। রিয়া চলে যায় সবাইকে ডাকতে। কিছু সময় পরে সবাই একসাথে বসে খাবার খেয়ে নেয়, তবে সবার মুখেই রাসেলের নাম। খাবার খাওয়ার পরে রেহানা, তোমার ছেলেকে বলো বাড়িতে আসার জন্য। ও কোথায় আছে সেটা তো আমি জানি না, তাহলে আসতে বলবো কি করে? তাহলে ও এখন আছে কোথায় কে জানে। এই রিয়া মন্ত্রীর মেয়ে, জান্নাত কিছু জানে নাকি? আব্বু, তুমি যে কি বলো না, জান্নাত ভাইয়ার সাথে যে সব করেছে তারপরেও ভাইয়ার সাথে কথা বলবে? ওকে তো ভালোবাসে, কথা বলতে পারে, তুই একটু খোঁজ নিয়ে দেখ। লাভ নেই, জান্নাত নিজেই আমাকে ফোন করে ভাইয়ার কথা জিজ্ঞেস করলো। রিয়া, তোর কাছে রকির নাম্বার আছে না? আছে। তুই রকিকে ফোন কর, রাসেল ওখানে আছে আমি শিওর। ঠিক আছে, আমি দেখছি। রিয়া উপরে গিয়ে ফোন নিয়ে রকির নাম্বারে কল দেয়। এই রকির ঘুম ঘুম চোখে ফোন রিসিভ করে বলে, হ্যালো রকি ভাইয়া, আমি রিয়া বলছি। রিয়া, তুমি আমাকে ফোন করেছো? এত খুশি হয়ে লাভ নেই। আমি আপনাকে ফোন করেছি ভাইয়া আছে নাকি সেটা জানতে। তাহলে বলবো না? কেন বলবেন না? আমি ভেবেছি তুমি আমার খবর শোনার জন্য ফোন করেছো, তাই। আইসে, আপনি আমার কে যে আপনার খবর নিতে হবে শুনি? কিছু না হলেও হাতে কতক্ষণ। আজাইরা পেঁচাল বাদ দিয়ে ভাইয়া কোথায় বলেন? বন্ধু আমার গার্লফ্রেন্ডের ছ্যাঁকা খেয়ে ব্যাকা হয়ে ঘুমাচ্ছি। সারা জীবন শুনলাম দেখলাম প্রেমে ছ্যাঁকা খেয়ে সবার চোখে ঘুম চলে যায়, আর এখানে দেখছি তার উল্টো। আমরা ভালোবাসার মাঠে নতুন তো, তাই বেশি এক্সপেরিয়েন্স নাই কি হলে কি করতে হয়। এক্সপিরিয়েন্স বাড়িয়ে নিলেও তো পারেন। চেষ্টাই তো আছি, তবে গ্রিন সিগন্যাল তো মিলছে না। লেগে থাকেন, একদিন ঠিক মিলতেও পারে। এখন ভাইয়াকে বলেন আম্মু বাসায় আসতে বলেছে। শুধু আন্টি বলছে বাসায় যেতে। জি না, এখন বাড়ির সবাই ভাইয়াকে বাসায় আসতে বলেছে। সে এখন বাড়ির সবার কাছে রাজা হয়ে উঠেছে। একেই বলে জিরো থেকে হিরো হয়ে ওঠা। আচ্ছা, আমি ওকে পাঠিয়ে দিবনি। আপনিও সাথে আইসেন? সাথে ঘুরতে গেলে যেতে পারি। যেতেও তো পারি, বলা তো যায় না কখন মনে কি চায়। ইয়াহু, ওকে আমিও আসবো, মানে এখনই আসবো। এই রাসেল, রাসেল। রে ভাই, এবার চিল্লাস কেন? মামা, রিয়া ফোন করেছে, তাড়াতাড়ি চল, তোর বাসায় যাবো। বাহ, তোর মনে দেখছি লাড্ডু ফুটেছে। তোর শখ থাকলে তুই যা, আমি যাব না, ঘুমাতে দে। দোস্ত, তুই না গেলে আমার হবে হবে প্রেমটা এখানেই শেষ হয়ে যাবে। এই তোকে নিয়ে আর পারি না। রিয়ার কাছে গিয়ে তো বলার সাহস হয় না, বড় বড় কথা বলছে। দেখ ভাই, এবার সত্যি সত্যি বল, আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি। এটা আমাকে না বলে যাকে বলার তাকে গিয়ে বল। এদিকে রকি রিয়ার কল কাটেনি, সেই দিকে কোনো খেয়ালই নেই। রিয়াও চুপটি করে সব শুনছিল আর হাসতেছিল। এদিকে রকি আস্তে করে মোবাইল থেকে শুনতে পায়। কষ্ট করে আর বলতে হবে না, আমি শুনে ফেলেছি। কে রকি, তুই ফোন কাটটোস নাই এখনো? মামা, আমি তো খুশির ঠেলায় কল কাটতেই ভুলে গেছিলাম। এখন কি হবে? যা হবার তাই হবে। ওর সামনে পালে একটা থাপ্পড় দিয়ে বুকে টেনে নিতেও পারে, আবার নাও নিতে পারে। আয় ন জানি। চল তাড়াতাড়ি, আন্টি নাকি যেতে বলেছে। মায়ের জন্য ওই বাড়িতে আজও লাথি ঘুতা খেয়ে পড়ে আসি, না হলে কবেই পগার পার হয়ে যেতাম। কি করবি বল?
সবই বিধাতার লিখন। সে যা লিখছে সেটা মুছে দেওয়া বা পরিবর্তন করার সাধ্য কারোর নেই। আমার যা রেডি হয় না, গোসল দিয়ে আসি। এদিকে আর কে নামটা পুরো দেশ ছড়িয়ে পড়েছে। লিটু ব্যাপারটা বুঝতে পেরে সোজা রাহাতকে কল দিয়ে বসে। হ্যাঁ ভাই বলো। কিরে ভাই, তোরা বাপ ভাই মিলে আমাকে কি বোকা বানানোর চেষ্টা করছিস নাকি? কেন ভাই? আর কে যে তোর ভাই সেটা আমাদের কেন বলিসনি? আমি নিজেই জানতাম না, কালকে স্যারের কাছে জেনেছি। এখন আমি যখন আর কে আসলে মানুষটা কে জেনেই গেছি, তখন তোকে আমাদের দলে রেখে আর কি লাভ? আমিও আপনার সাথে কাজ করতে চাই না বলতে যেতাম, ভালো হলো আপনি কল দিয়েছেন। তোদের সব কয়টার সাথে আমি তিলে তিলে হিসাব করব, অপেক্ষায় থাক। অপেক্ষায় রইলাম, দেখি তুই কি করতে পারিস। উপরে কথাটা বলে রাহাত ফোন কেটে দিয়ে নাম্বারটা ব্লক করে দেয়। এদিকে রকি আর রাসেল বাড়িতে চলে আসে। রাসেলকে দেখেই ওর মা কাছে এসে জড়িয়ে ধরে। বাবা, তুই কোথায় ছিলি? এই তো রকের বাসায় ছিলাম। তোমাকে এমন কেন দেখাচ্ছে মা? তুই পাশে ছিলি না, তাই চিন্তায় এমন হয়েছে। এই দেখো আমি এসে গেছি। ভাবি তোমরা কেমন আছো? এই বাড়িতে প্রথম এসেই প্রিয় দেবরের দেখা পেলাম না, তাহলে কি করে ভালো থাকি বলো? আসলে ভাবি একটা কথা কি জানো, কাজের লোকদের সবার সামনে যেতে মানা, তাই শুধু শুধু কারো এত বছরের তিলে তিলে অর্জিত সম্মান নষ্ট করে কি লাভ? এখন থেকে তোমাকে আমরা কোথাও কিন্তু যেতে দিব না। আমারও এই কথা, তুমি এখন আমাদের ভাই হয়েই থাকবে। আচ্ছা ভাবি ঠিক আছে, তা ভাইকে এভাবে না খাইয়ে রাখবে নাকি? আরে না, কি যে বলে না, তোমার জন্য সেই কখন আমরা রান্না করে রেখেছি। তুমি টেবিলে বসো, আমরা খাবার দিচ্ছি। তারপর রাসেল খাবার টেবিলে বসে। লতা নিজের হাতে খাবার বেড়ে দেয়। এদিকে রকি সেই কখন থেকে রিয়ার দিকে তাকিয়ে আছে বুঝতে পেরে রিয়ার রুমে চলে যায় লজ্জা পেয়ে। রাসেলের খাওয়া দেখছে সবাই, তবে কোনো কথাই বলছে না। ওর বাবা ভাইরা অবাক হয়ে তাকিয়ে আছে। এই যে ভাই, তোমাকে এই সব কিছু কিন্তু খেয়ে শেষ করতে হবে। আমি 3 বার খেতে বসলো তো এসব শেষ হবে না। ছোটভাবে কানটা একটু এদিকে আনো তো। পাতা সবার দিকে তাকিয়ে রাসেলের কানের কাছে কান নিয়ে যেতেই রাসেল আস্তে করে বলে, ভাবি তোমরা দুজনকে বাসর রান্না করে শুধু রান্নাঘরে বসে খাবারই বানিয়েছো নাকি? যা দুষ্টু। রাসেল, এটা কিন্তু ভালো হলো না। শুধু পাতার একাই কানে কানে বললে সবাই অশোনা রয়ে গেল। তোমার শুনতে হবে না, তুমি এমনিতেই বুঝে গেছো আমি কি বলেছি। এবার চুপটি করে খাও, ভারী দুষ্টু হয়ে গেছো। রাসেল খাওয়া শেষ করে ওর ভাবিদের সাথে অনেক মজা করে। বিকেলে লতাদের বাসা থেকে ওদের নিতে আসলে রাসেল সাথে না নিয়ে ওরা যাবে না, কিন্তু রাসেলের একটাই কথা, দেখো ভাবি আমি তোমাদের বাড়িতে এমনি তোমার সাথে গিয়ে ঘুরে আসবো, তবে আজকে এই বিয়ে উপলক্ষে যেতে পারবো না। তুমি তোমার ভাইয়ের শ্বশুর বাড়ি যাচ্ছ তোমার আপুর বাড়ি। ভাবি আমি তোমার পায়ে পড়ি, প্লিজ জোর করিও না, আমি তোমার কথা রাখতে পারবো না। তাহলে তুমি বলো, আমাদের নিয়ে আসতে যাবে? যাবো, সমস্যা নেই, তবে আজকে আমি এদের সাথে যাব না। রাসেল উপরের কথাগুলো বলে নিজের রুমে চলে আসে। এদিকে লতা ওর শ্বশুরকে উদ্দেশ্য করে বলে, এমন অবস্থা এটা আপনিই তৈরি করেছেন, এখন তার মাসুল তো এইভাবে দিতেই হবে। আর রাসেল তো খারাপ কিছু বলেনি, ওকে গায়ে হলুদের সময় থাকতে দেওয়া হয়নি, আবার বিয়েতেও নেওয়া হয়নি। আজকে যেই শুনেছে রাসেল প্রতিষ্ঠিত, তখন দরদ উদলাই পড়তেছে। মারে তোরা এইভাবে বলিস না, আমি এমনিতে অনুতপ্ত, যা করেছি সেটা কখনো ক্ষমার যোগ্য না। রাসেলের মন মানসিকতা ভালো বলেই এখনো মায়ের জন্য এই বাড়িতে এসেছে, না হলে ওর থাকার জায়গার অভাব হতো না। উপরের কথাগুলো বলে ওরা সবাই চলে যায়। এদিকে রকি আর রিয়া ছাদে বসে কথা বলছিল, ঠিক তখন রাসেল ছাদে আসে, যেটা দেখে রিয়া লজ্জা পেয়ে নিচে যেতে নিলে রাসেল বলে, লজ্জা পেতে হবে না, তোরা কথা বল, আমি এই পাশে আছি। তোমার ভাই কত ভালো দেখেছো, আমাদের প্রেম করার জায়গা করে দিল। আমরাই সেটা বুঝিনি। ভাইয়ার মনের অবস্থা খুব একটা ভালো না। এইদিকে জান্নাত বারবার কল দিয়ে বলেই চলেছে ভাইয়ার কথা। মনের ভুলে ও তুমি গিয়ে ভাইয়ার কাছে জান্নাতের কথা বলিও না, তাহলে কিন্তু বোমার মতো ফুটে উঠবে। ভাইয়া কি তাহলে জান্নাতকে ঘৃণা করে? ঘৃণা করে কিনা সেটা ঠিক বলতে পারবো না, তো এইটা শিওর জান্নাত ওর মন থেকে উঠে গেছে। না, ভাইয়া ওকে ভুলবে না। আমি জানি ওর রাগ আর অভিমান ঠিক কতটা। তোমরা তো ওর বাইরের রূপটা দেখেছো,
কিন্তু আমি তো ওর সাথে থাকি, আমি জানি। আচ্ছা এইসব বাদ, যা হয় দেখা যাবে। রিয়ার কথা শেষ না হতেই ফোনটা বেজে ওঠে। রিয়া তাকিয়ে দেখে জান্নাত কল দিয়েছে। হ্যাঁ জান্নাত, বল। তোরে না কইছি আমাকে ভাবি বলে ডাকবি? যেই কাজ করেছিস না, ভাবি ডাকার শুনতে হবে না। দেখ রিয়া, তোর ভাইকে যদি আমি না পাই তাহলে কিন্তু নিজে ক্ষতি করে বসবো। সেটা এইসব বলার আগে ভাবা উচিত ছিল। আজ ভাইয়া যদি এই পজিশনে না থাকতো তাহলে তো আর ফিরেও তাকাতি না। সব তোর দোষ, তুই তখন ওই সব না বললে কিছুই হতো না। দেখ এখন যদি ভাইয়ের মন গলাতে পারিস, আমরা তো আজও ব্ল্যাক লিস্টে আছি। তোদেরকে ব্লক লিস্টে রাখছে, আমাকে তো তার থেকে বড় জায়গায় রাখছে। ওর কাছে কোনো নাম্বার আছে? দে তো। দেখ জান্নাত, ফোন দিয়ে কিছুই করতে পারবি না, তুই বরং ভাইয়ার কাছে কাছে থাকার ট্রাই কর। এখন ওর সামনে ভুলেও যাওয়া যাবে না, তাহলে 7 দিন না খেয়ে থাকা সিংহ যেমন খাবার পেয়ে করে, ও আমার সাথে তার থেকেও বেশি করবে। সেটাও ঠিক, তুই এখন ফোন রাখ, আমাকে একটু শান্তিতে প্রেমটা করতে দে। তোমার প্রেমের আমি গুলি মারি, আমার প্রেমে যায় যায় অবস্থা। জান্নাত, তুই বিকেলে আমাদের বাসায় আয়। বাবা মা আর ভাই ভাবিকে হাত করতে পারলেই ট্রফি তোর হাতে, এটা কনফার্ম। ঠিক আছে, আমি গাড়িটি নিয়ে তোর বাসায় উঠবো। আমার সাথে প্রেম করে এখন নাটক করা হচ্ছে? তোর যা মন চাই কর, আপাতত আমাদের শান্তি মতো প্রেমটা করতে দে ভাই। ঠিক আছে ভাই, দেখা হচ্ছে কিছু সময় পরে। জান্নাত উপরে কথাগুলো বলেই ফোন কেটে দেয়। এদিকে রিয়া ফোন রাখার পরে রকিকে বলে, জান্নাত কি তাহলে সত্যি সত্যি আমাদের বাড়িতে গাট্টি গুট্টি বেঁধে আসবে নাকি? ওকে, তোমাকে এটাই বললো নাকি? সেটাই তো বললো। দূর বাদ দাও তো, ওদের যা মন চায় করুক, আমাদের সাথে আমরা আমাদের মতো প্রেম করি। সেটাই। এদিকে রাসেল দূর থেকে ওদের কথা ঠিকই শুনছিল, যেটা রিয়া খেয়াল করেনি। রাসেল রুমে চলে আসে। সন্ধ্যা থেকে জান্নাত ওর কাপড় চোপড় নিয়ে এই বাড়িতেই চলে আসে। রিয়া সোফায় বসে ওর বাবা মায়ের সাথে কথা বলতেছিল। জান্নাত এসেই ওর বাবা মায়ের পা ছুঁয়ে সালাম করে। কি ব্যাপার মা, তুমি এভাবে আমাদের সালাম করতেছো কেন? বারে, আপনার ছেলের বউ হতে এসেছি, তাহলে শ্বশুর শাশুড়ির পা ছুঁয়ে সালাম করব না বুঝি? দেখো মা, এভাবে হয় না। তোমার একটা পরিবার আছে, তাদের মতামতও একটা ব্যাপার আছে। আর তাছাড়া রাসেল তোমাকে বিয়ে করতে রাজি হবে কিনা সেটাও দেখার বিষয়। রিয়ার আম্মু ঠিকই বলেছে, তোমাকে যে আমাদের পুত্রবধূ হিসাবে পছন্দ নয় ঠিক সেটা কিন্তু না, তোমাকে আমাদের ভীষণ পছন্দ। তবে রাসেলের অমতে কিছু করা সম্ভব না। আপনারা যদি আমাকে পুত্রবধূ না করেন তো আমি এখানেই গলায় রশি দিয়ে আত্মহত্যা করব। জান্নাত, তুই সব ভেবেচিন্তে বলতেছিস তো? হ্যাঁ, আর আমি বাবা মায়ের অনুমতি নিয়ে এখানে এসেছি। তারাও বলেছে আপনাদের অনুমতি থাকলে তাদের কোনো সমস্যা নেই। সেটা তো বুঝলাম, তবে আমরা রাসেলের সাথে যা করেছি সেটার জন্য ওর উপরে কোনো জোর করতেও পারছি না। বাবা, আপনাদের যদি আমাকে পছন্দ হয় তাহলে তো কোনো সমস্যা নেই, আপনার ছেলে রাগ ভাঙানোর দায়িত্ব আমার। তুমি বাসায় ফিরে যাও, আমরা তোমার বাবা মায়ের সাথে কথা বলে একটা সিদ্ধান্ত নিয়ে আসব। এসব সিদ্ধান্ত আমি বুঝি না। আপনারা বলেন আমাকেই আপনাদের ছেলের বউ বানাবেন, না হলে আমি এখানেই প্রাণ দিব। মা, তুমি পাগলামো করো না, আমরা কথা দিচ্ছি তোমার সাথে রাসেলের বিয়ে দিব। রেহানা বেগমের কথা বলা শেষ না হতেই রাসেল সেখানে হাজির হয় আর বেশ কড়া গলায় বলে, মা, আমি তোমাকে সম্মান করি, তাই এমন কথা কাউকে দিও না যেটা আমি রাখতে পারবো না। দেখ বাবা, ভুল তো সবাই করে, ও না হয় আবেগের বশে ভুল করেছে। মা, তোমার কি মনে হয় আমি যদি আজ সত্যি সত্যি তোমাদের বাড়ির কাজের লোক হতাম তাহলে ও বিয়ে করার জন্য আসতো? তুমি ভিক্ষা করে খেলেও তোমাকেই বিয়ে করতাম। সেটা সেদিনই প্রমাণ হয়ে গেছে। তোরা বড় লোকের গোষ্ঠী,
শুধু চিনিস টাকা, মানুষের ইমোশন না। বাবা, ও তো ক্ষমা চাইছে, তাহলে কেন এমন করতাছিস? এটা কত সুন্দর, এমন মেয়ে আর কোথায় খুঁজে পাবো? মা একটা কথা শোনো, আমাকে কানা, ন্যাংরা, কালো যে কোনো মেয়ের সাথে বিয়ে দিতে চাও আমি রাজি, তবে এই টাকাওয়ালাদের মেয়েকে বিয়ে করবো না। হে কোন চালায় পড়লাম। আচ্ছা মা, তুমি বাসায় যাও, আমি ওর মাথা ঠান্ডা হলে বোঝাবো। না, আমি এখানেই গলায় রশি দেব। আপনার ছেলের বউ না হতে পারলে হেই জীবন রেখে কি লাভ? তুই মরবি না কি করবি সেটা বাইরে কি কর, আমার বাড়িতে নাটক করতে আসবি না। তোমার কি মনে হয় আমি এমনি এমনি বলতেছি? এই রিয়া, রশি দে তো, আমি এক্ষুনি আত্মহত্যা করব। তোর এসব নাটক টিভির পর্দায় করিস, ভালো ভিউ আসবে, আমার সামনে করিস না। রাসেল উপরে কথাগুলো বলে রাগে কচকচ করতে করতে বাইরে চলে যায়। এদিকে জান্নাত সেখানে বসেই কান্না করতে থাকে, যেটা দেখে রফিক সাহেব বলে, রিয়ার মা, আমাদের যেহেতু জান্নাতকে রাসেলের বউ হিসাবে পছন্দ হয়েছে, তখন একটা কাজ করলে কেমন হয়? হ্যাঁ, পছন্দ তো হয়েছে, তার মাঝে ভুল নাই, তা কি করতে চাইতাছে? তখন রফিক সাহেব সবাইকে একটা বুদ্ধি দেয়, যেটা শুনে সবাই মানলেও রেহানা বেগম মানতে চায় না, তবে সেও পরে রাজি হয়ে যায়। রিয়া বিষয়টা এর ভাই ভাবিদেরকে জানায়, তারাও রাজি হয়, তবে সেটা রাসেলকে না জানিয়ে। তো বুদ্ধির প্রথম কাজ হিসাবে জান্নাতকে বুঝিয়ে বাড়িতে পাঠিয়ে দেয় এবং ওই বিষয়টি নিয়ে রফিক সাহেব আদনানকে নিয়ে জান্নাতের বাবা মন্ত্রীর সাথে কথা বলে। তারাও দ্বিমত প্রকাশ করে না। পরের দিন রাসেলকে লতা ও পাতাকে নিয়ে আসে। রাসেল বাড়িতে আসার সঙ্গে সঙ্গেই ওর মায়ের কাছে এসে বলে, রাসেল, আমি তোর জন্য একটা মেয়ে দেখেছি, আর মেয়েটাকে আমার পছন্দ হয়েছে। দেখো মা, আমি আগেই বলেছি তোমরা টাকাওয়ালার মেয়ে ছাড়া যাকে বলবে আমি তাকেই বিয়ে করব, শুধু যার টাকার অহংকারে গরিব মানুষ মনে করে না তাকে না। আরে না, এই মেয়েটা সাধারণ ঘরের মেয়ে, তোর সাথে মানাবেও অনেক ভালো। তোমরা আমার সাথে আবার নতুন করে কেন কোনো খেলা খেলছো না তো? আরে না, তুই আমার ছেলে না, আমরা যেটাই করি না কেন তোর ভালোর জন্যই করব। তাহলে চলো মেয়ে দেখে আসি। না, তুই বিয়ের আগে মেয়ে দেখতে পারবি না, কেননা মেয়ের কথা সে বাসর ঘরেই ছেলের মুখ দেখবে। বাহ, মেয়ে দেখছি বেশ ধার্মিক তাহলে। তার জন্যই তো আমার বেশি পছন্দ। তোমরা যেটা ভালো মনে করো সেটা করো, আমার কোনো আপত্তি নেই, আমি রাজি আছি। ইয়াহু! রিয়ার এমন খুশি দেখে রাসেলের একটু খটকা লাগলেও তেমন কিছুই বলে না, সেখান থেকে চলে যায়। তো প্ল্যান অনুযায়ী পরের দিন বিয়ের দিন ঠিক করে, তবে খুব বেশি মানুষ না গিয়ে ঘরোয়াভাবে, বেশি মানুষের জানাজানি করবে না। তো সবকিছু মেনে বিয়ে করে বাসায় নিয়ে আছে। রাসেল এখনো দেখতে পারেনি সে কাকে বিয়ে করেছে। সেই মেয়ে দেখতে কালো না সাদা। রাসেলকে ওর বন্ধু ছাদ থেকে জোর করে রুমে পাঠিয়ে দিয়ে দেয়। রাসেল রুমে এসে ঠায় দাঁড়িয়ে থাকে, কেননা ওর মনটা যে জান্নাতের কাছেই পড়ে আছে। এদিকে জান্নাত ইয়া বড় একটা ঘোমটা দিয়ে রাসেলকে সালাম করে বলে, আপনি ওযু করে আসেন, আমরা নামাজ পড়ে আল্লাহর কাছে শুকরিয়া জানাই। জান্নাতের কথা শুনে রাসেলের বেশ চেনা চেনা লাগে, তবে কিছু না বলে ওযু করে এসে নামাজ পড়ে নেয়। খাটে বসলে জান্নাত আবারও ঘুমটা বড় করে দেয়, যেটা দেখে রাসেল বলে, কি ব্যাপার, তুমি বারবার এভাবে ঘুমটা টানছো কেন? না মানে, আমার মুখ দেখে আপনি যদি বেহুশ হয়ে পড়েন তাই। কি বলো, আমি তোমার মুখ দেখে বেহুশ হব কেন? আগে তো দেখেন নাই, তাই বলতেছিলাম। দেখি তোমার ঘুমটা সরাও, আমি আগে দেখি কেন বেহুশ হব। আপনি জানেন না, বাসর ঘরে স্বামী তার স্ত্রীর ঘোমটা সরিয়ে মুখ দেখে? আচ্ছা, তাহলে আমি ঘুমটা সরাচ্ছি। রাসেল উপরে কথাটা বলে ঘোমটা সরিয়ে জান্নাতের মুখ দেখতে চায়। যদিও মনে মনে ভালো লেগেছে, তবে রাগ দেখিয়ে বলে, তুই এখানে কি করে, আমার বউ কোথায়? রাসেল উপরে কথাটা বলে খাট থেকে নেমে পুরো রুম খুঁজতে থাকে। শেষে খাটের নিচেও খুঁজে দেখে, এভাবে খুঁজে লাভ নেই, আমি তোমার বউ। তার মানে সবাই আমার সাথে বাটপাড়ি করেছে, তুই সবাইকে হাত করেছিস তাহলে? কি করব বলো, তোমাকে এত ভালোবাসি যে ভুলতে পারবো না, তাই তো সবাই আমার কষ্ট বুঝেছে, তোমার সাথে বিয়ে দিয়েছে। তোর বিয়ের আমি গুষ্টি কেলাই, তোকে আমি বউ হিসেবে কখনো মানবো না। দেখো মিস্টার স্বামী,
তুমি আমাকে বউ হিসেবে আজকে না মানো, কালকে মানোই, তাও এভাবে মাথা গরম কইরো না। চিল্লাচিল্লি শুনলে সবাই কি ভাববে? তুই সবার সাথে হাত মিলে আমাকে ফাঁদে ফেলে বিয়ে করছিস। কাইন্দো না সোনা, বিয়ে তো হয়ে গেছে, এখন আর কি করার। আমি তোকে বউ হিসেবে মানব না। আসো, আমরা বাসর রাতটা সেরে ফেলি, তাহলে তোমার মাথাও ঠান্ডা হয়ে যাবে। তোর সাথে বাসর রাত করবো আমি, এটা ভেবেই মনকে সান্ত্বনা দে। আমি কিন্তু এবার স্বামীর ভাগ জোর করে নিমু। জোর করে দেহ তো পেয়ে যাবি, তবে মনটা কোনোদিন পাবে না। দূর, আজকে আমার দেহটাই দরকার, কালকে মন নিয়ে চিন্তা করব। জান্নাত উপরে কথাটা বলে রাসেলের দিকে এগিয়ে আসতে নিলে রাসেল জান্নাতের গালে একটা থাপ্পড় বসিয়ে দেয়। জান্নাত অশ্রু ভেজা চোখে রাসেলের দিকে অসহায় নয়নে তাকিয়ে থাকে। দেখ, তোর শরীরে আমি হাত তুলতে চাইনি, তবে তোর এই আচরণের জন্য হাত তুলেছি, তাই আমি চাই না তুই আমার সাথে নেক্সট টাইম এমন কর। তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি সারা জীবন তোমার পায়ে নিচে থাকতে চাই। তোর সাথে কথা বললে আমার মটকা আরো গরম হবে, তাই তুই খাটে ঘুমা, আমি সোফায় ঘুমাচ্ছি। নতুন বিয়ে করা বউকে একা খাটে রেখে তুমি সোফায় ঘুমাবে? এটা কি ভালো লাগবে? এটা তো হবার কথা ছিল না, কিন্তু তুই তো সবার মাঝে পানি ঢেলে দিয়েছিস। এখন কথা না বলে ঘুমা। এই শোনো না। আবার কি হলো? খাটে আসো, একটু বাসর রাত। আর একটা কথা বলবি তো, দুটো করে থাপ্পড় বোনাস পাই বলে দিলাম। জান্নাত আর কোনো কথা বলার সাহস করে না। এভাবে দুজন নাটক করতে করতে কখন ঘুমিয়ে গেছে কেউ বলতেই পারবে না। সকালে রাসেলের আগেই জান্নাত ঘুম থেকে উঠে রাসেলের দিকে তাকিয়ে বলে, বজ্জাত বেটা, আমার কত স্বপ্ন ছিল, মজা করে বাসর রাত করব, সব স্বপ্ন জলে দিল। জান্নাত উপরে কথাগুলো বলে রাসেলের কপালে একটা চুমু দিয়ে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে আসে। কিছু সময় পর ঘুম ভাঙে রাসেলের। কি মিস্টার ফাজিল জামাই, ঘুম ভাঙলো? আমার কত স্বপ্ন ছিল আমার বউ সকাল সকাল গোসল করে ভেজা চুলের ঝাপটা দিয়ে আমার ঘুম ভাঙাবে, তোর কারণে সব কিছুই হলো না। আহারে সোনা গো আমার, তুমি আমার সাথে হাডুডুডু খেললেই কিন্তু স্বপ্নটা পূরণ হতো। চুপ থাক ফাজিল মেয়ে, তোর সাথে আমি হাডুডু কেন, গুডুডুও খেলবো না। উপরে কথাটা বলে রাসেল ব্রাশ নিয়ে দাঁত ব্রাশ করতে করতে নিচে চলে আসে। রাসেলকে রেগে থাকতে দেখে কেউ কিছুই বলছে না, তবে রাসেল শুধু টার্গেটে আসে কখন কে কিছু বলবে অমনি শুরু করবে। তো সবার অপেক্ষায় অবসান ঘটিয়ে লতা বলে ওঠে, যেটা শুনে রাসেল তো তেলে বেগুনে জ্বলে ওঠে। তো লতার কথাটা হলো, তা দেবর্ষি, এত সকাল সকাল কেন উঠলে? আর একটু ঘুমালেই পারতে। ভাই রে ভাই, লতা উপরে কথাটা বলার সঙ্গে সঙ্গে রাসেল তেলের মাঝে পানি ছাড়াই ছেদ করে ওঠে। হ্যাঁ, তোমরা সবাই মিলে আমার সাথে বাটপাড়ি করে আবার মজা নিতেছো? তোমাদের কি আমার জন্য কোনো মায়া দয়া নেই? আছে তো অনেক, তাই তো আমরা সবাই মিলে তোমার পছন্দের মানুষের সাথেই জোড়া মিলিয়ে দিলাম। তোমাদের কি মনে হয় ওর সাথে আমাকে বাটপাড়ি করে বিয়ে দিয়েছো আর আমি ওকে বউ হিসেবে মেনে নেবো? কখনোই না। তার মানে তুমি জান্নাতকে বউ হিসেবে পেয়ে খুশি হওনি? ওকে পাওয়া নিয়ে খুশি তো আমার সেদিনই মারা গেছে, যেদিন ওর টাকাকে পছন্দ করেছে, আমাকে না। দেখো রাসেল, এমন করে জীবন চলে না। ওর সাথে যেভাবেই হোক তোমার বিয়েটা হয়েছে, এখন তোমার উচিত ওকে মেনে নিয়ে বউয়ের যথাযথ অধিকার দেওয়া। আমি ওকে কখনোই মেনে নেবো না। তোমরা বাটপাড়ি করে বিয়ে তো দিয়েছো, এখন স্বামীর অধিকার কি করে পাইয়ে দেবে? দেখ বাজান, আমরা ওকে না হয় তোর সাথে বাটপাড়ি করে বিয়ে দিয়েছি, তাই বলে ওকে তুই মেনে নিবি না? তোমরা ওকে বউ করে এনেছো, কি করবা তোমরাই ভালো জানো, আমি কিছু জানি না। দেখো ভাই, জান্নাত কোনো দোকানের বিক্রেত পণ্য নয় যে পছন্দ হলো না ফিরিয়ে দিয়ে এলাম। সে আমি এত কিছু জানি না, সরো তো, আমি বাইরে যাব। খাবার খেয়ে যাও, হাত মুখ ধুয়ে। তোমরাই খাও বেশি করে, আমি খাবো না। রাসেল উপরে কথাগুলো বলে বাইরে চলে যায় ব্রাশ করতে করতে। এদিকে জান্নাতও নিচে চলে আসে। মারে, আমরা মনে হয় তোকে ওর সাথে বিয়ে দিয়ে ভুল করেই ফেললাম। না মা, আপনারা ঠিকই করেছেন। আমি ওর সাথে যা করেছি সেই তুলনায় ও যা করতেছে সেটা কিছুই না। আমি সব ঠিক করে দিব। দেখ, যদি তোর ভালোবাসা দিয়ে ওর রাগ ভাঙাতে পারিস, আমরা তো আমাদের দায়িত্ব পালন করেছি, বাকিটা তোর হাতে। আপনাদের দোয়া আর সাপোর্ট থাকলে ইনশাল্লাহ একদিন না একদিন আমি ওর মন জয় করবই।
তোর সাথে আমরা সব সময় আছি এবং থাকবো। জান্নাত, তুমি কিছু মনে কইরো না। ওর মাথা এখন এমনিতেই অনেক গরম আছে, তবে রাসেল ছেলে হিসেবে খুব ভালো। সে তো আমিও জানি। আর তাছাড়া এইসবের পেছনে দায়ী তো ও নয়, দায়ী আমি। এইটুকু অবহেলা তো সহ্য করতেই হবে। তোমার বাবা মায়ের সাথে ফোন দিয়ে কথা বলিও, ওরা আবার চিন্তা করবে। আমি বাড়িতে ফোন দিয়েছিলাম, কোনো সমস্যা নেই মা। জান্নাত যাও, ফ্রেশ হয়ে আসো, আমি সবার জন্য নাস্তা দিতেছি। ভাবি, আমি আপনার দেবর আসলে তারপরই খাবো। কি রে ভাবি, আন্টি বলল তুই নাকি সবার আগেই খাবার খেয়ে নিতি, আজকে অপেক্ষা করবি বলছিস? হুম। তোর যখন বিয়ে হবে তখন বুঝবি স্বামীর জন্য অপেক্ষায় থেকে একসঙ্গে খাওয়ার মজা কত। বাহ, বোন আমার দেখছি এক রাতেই স্বামী ভক্ত হয়ে গেছে। লেগে থাকো বোন, লেগে থাকো, জয় তোমার একদিন হবেই ইনশাল্লাহ। জান্নাত উপরে গিয়ে ফ্রেশ হয়। সবার খাওয়া হয়ে গেলে জান্নাত আর রাসেলের জন্য খাবার নিয়ে রুমে চলে যায়। বেলা 10টা বাজে, তবুও রাসেল আসতেছে না দেখে জান্নাত মেসেজ দেয়, জান তাড়াতাড়ি বাসায় আসো, তোমার জন্য কিন্তু আমিও না খেয়ে বসে আছি, তুমি আসলে একসঙ্গে খাবো। এইদিকে রাসেলের ফোন নিয়ে গেমস খেলছিল রকি। এমন সময় মেসেজ আসায় ওর চোখে পড়ে আর রাসেলকে বলে, মামা তোর তো চান কপাল, এমন বউ তো ভাগ্যে গুনে মেলে। কেন রে মামা, কি হয়েছে? ভাবি তোর ফোনে মেসেজ দিয়ে বলল তোর জন্য সেও না খেয়ে বসে আছে। দূর, ওইসব সাজানো নাটক। দোস্ত, সেদিন হয়তো রাগের বশে তোকে ওইসব বলেছিল, তবে ভাবি তোকে আসলেই অনেক ভালোবাসে। আরে দূর বোকা, এসব লোক দেখানো ভালোবাসা। তা নাহলে এইভাবে সবার সামনে আমাকে অপমান করতে পারতো? ও তো জানতো আমি গরিব। ভাবির দোষ দেবার আগে রিয়াকে দোষ দিতে হবে, কেননা রিয়া সেদিন তোকে ওর কাছে কাজের লোক না বললে এমন হতো না। তোর কাছে বসেছিলাম একটু শান্তির আশায়, বল তুই আরো প্যারা দিচ্ছিস। থাক তুই, আমি বাসায় গেলাম। থাম, আমিও তোর বাসায় থাকে, একটু ঘুরে এসি। না না, এটা হবে না। তুমি বিয়ের আগে প্রতিদিন আমার বাড়ি গিয়ে খাবার খেয়ে আসবা, এটা হবে না। আচ্ছা যা, আমি যা খেয়ে আসবো সেসব আমার বাড়িতে তোকে নিয়ে এসে খাওয়াবো, কেমন? এখন বন্ধু বলে অফারটা গ্রহণ করলাম, অন্য কেউ হলে গ্রহণ করতাম না। এভাবে কথা বলে ওরা বাসায় চলে আসে। রাসেল রুমে এসে দেখে জান্নাত শাড়ি পরে গালে হাত দিয়ে বিছানায় শুয়ে আছে। রাসেলের খুব কষ্ট হচ্ছে, ইচ্ছে করছিল গালটা আলতো করে শুয়ে দিতে, তবে রাগ আর অভিমানের কারণেই হলো না সেটা। রাসেল ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এসে জান্নাতকে না ডেকে খাবার খাওয়া শুরু করে। কিছু খাবার খাওয়া হতেই জান্নাতের ঘুম ভেঙে যায়, আর এইভাবে খেতে দেখে বলে, আমি তোমার জন্য সকাল থেকে না খেয়ে বসে আছি, আর তুমি আমাকে না ডেকে খেতে বসলে। আমার জন্য তোকে না খেয়ে থাকতে কে বলছে? আমি কি তোকে বলেছি নাকি? তোমাকে বলতে হবে কেন? আমার দায়িত্ব আছে না তোমার সঙ্গে খাবার খাওয়া? দেখ, যত আদিক্ষেতা দেখাস না কেন, এই মনে যে মরিচা পড়ছে সেটা উঠবে না। আমি তোমার ওই মনে পড়ে থাকা মরিচার সিরিজ কাগজ দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করব। লাগাবে না রে, লাগবে না। ভাঙা মনে আর জোড়া লাগবে না। জোড়া লাগিয়েই ছাড়বো। আচ্ছা আমি বলি কি, তুই আর বাকি খাবার খেও না। কেন খাবো না? তুমি খেয়ে শেষ করলে আমি কি খাবো? আমি কি না খেয়ে থাকবো? ওই যে প্লেটে রাখা আছে ওটা খেয়ে নে। এই যে তুমি আমার জন্য চিন্তা করো, তাই তো খাবার রেখে দিয়েছো। মুখে যতই আমাকে ভালোবাসো না বলো, মনে মনে ঠিকই ভালোবাসো। ভালো তো আমি তোকেই বাসি রে পাগলি, তবে এই অভিমানের কাছে সেটা তুচ্ছ হয়ে পড়ছে। তোকে ভালোবাসা তো আমার বইয়েই গেছে। এভাবে ওরা আরো অনেক কথা বলে। বলতে গেলে রাসেল সারাক্ষণ জান্নাতের সাথে এমন ঝগড়া করতেই থাকে। পুরো বাড়ির লোক একদিকে আর রাসেল একদিকে। এই তো সেদিন বিকেলে সবাই বসে গল্প করতেছে এমন সময়। মা, আমাকে একটু কফি দেওয়া যাবে? বাজান, তোকে এখন বিয়ে করিয়েছি, কফি খেতে মন চাইলে তোর বউকে বল। থাক, আর কফি খেতে হবে না। মা হয়ে ওর সন্তানের সাথে পাঙ্গা নিচ্ছ, আমি কফি বানিয়েই খেতে পারি। থাক মা, আপনারা কষ্ট করে ছেলের সাথে মিষ্টি ঝগড়া করতে হবে না, আমি বানিয়ে আনছি। রাসেল মানা করবে তার আগে জান্নাত দিয়ে সবার জন্য কফি বানিয়ে নিয়ে আসে। সবার হাতে কফি দেয়। এদিকে রাসেলকে কফি দিতে নিলে
সেখান থেকে চলে যায়, যেটার জন্য একটি হলেও জান্নাতের মন খারাপ হয়। থাক মা, মন খারাপ করিস না। ওর মনে বেশ অভিমান জমেছে, তাই এমন করতেছে। এই যে দেখ, আমাকে মানছি না। না আব্বু, আমি কিছু মনে করিনি। আর আমি কিছু মনে করেই বা কি করব, স্বামীটা তো আমারই। এভাবেই ওদের মাঝে আরো অনেক কথা হয়। দিন যতই যাচ্ছে ওদের মাঝে অবহেলার মাত্রা যেন বেড়েই চলেছে। রাসেল কেন জানি এখন জান্নাতকে খুব বেশি কষ্ট দেয়, তবুও জান্নাত হাসি মুখে সবকিছু সহ্য করেই যাচ্ছে, এই আশায় যদি কখনো আবার প্রেমের ফুল ফোটে। দেখতে দেখতে 6টা মাস পার হয়ে গেল। রাসেল অভিমান ভুলে এখনো কাউকে ক্ষমা করতে পারেনি। একদিন জান্নাতকে রিয়া সহ সবাই বলে, ভাবি তুই একটু ভাইয়াকে বল না আমাদের ক্ষমা করে দিতে। আমার নিজে নৌকায় পানি উঠে তলায় যাচ্ছে, সে পানি ফেলছে না, আর তোরা বলছিস তোদের কথা। ভাইয়া কি তাহলে আমাদের ক্ষমা করবে না? ওই উপরওয়ালাই সেটা ভালো জানে, আমি কি করে বলবো। আজ 6 মাস হলো ক্ষমা চেয়ে তার পা ধলা বানাই ফেলছি, তবুও তার মনটা গলেনি। আমার কথা আর কি বলবো, না বলেই রেখে দেয়। আল্লাহই জানে ভাইয়ার মনে কবে আমরা জায়গা পাবো। এভাবে ওরা কথা বলতে থাকে। দেখতে দেখতে আরো কিছুদিন চলে যায়। একদিন দুপুরে রাসেল অফিস থেকে বাসায় ফিরে দেখে কেউ নেই, সারা বাড়ি খুঁজেও পায় না। তখন রাসেল ফোনে লিটু ফোন দেয়। হ্যালো, আর কে? হ্যাঁ বলো। কোথায় তুই? জলদি আমার আড্ডায় চলে আয়। দেখ ভাই, মটকা গরম করিস না, আমি এমনিতেই বাসায় কাউকে খুঁজে পাচ্ছি না। খুঁজে পাওয়া জন্যই আমার কাছে আসতে বলছি, তারা আমার আড্ডায় বন্দি আছে। দেখ লিটু, ওদের যদি কিছু হয় তখন তোর কিন্তু খবর খারাপ হবে। দেখ, আমি কাউকে কিছু করব না, তবে জান্নাতের সাথে একটু। তুই ওদিকে বাজে নজরে তাকালেও তোর চোখ আমি উপড়ে ফেলবো। ওকে, আমি অপেক্ষায় রইলাম তোর। আই দেখি তোর কত বড় সাহস, ওদের ছাড়িয়ে নিয়ে যা। তুই 20 মিনিট ঘড়ি ধরে থাক, আমি আধা ঘন্টায় আসতেছি। রাসেলের ফোনে কথা বলে সময় নষ্ট না করে লিটুর আড্ডায় রওনা হয়। এইদিকে ওর পুরো বাহিনীকেও পাঠিয়েছে। রাসেল এসে ওদের সাথে কিছু ফাইট হয়, আবার কিছু নিজেও খায়। তবে লিটু যখনই জান্নাতের দিকে হাত দিতে যাবে, রাসেল তখনই পাশে পড়ে থাকা একটা তালোয়ার ছুঁড়ে মারে, আর লিটুর হাত 2 ভাগ হয়ে যায়। তুই শেষমেশ আমার হাতটাই কেটে ফেললি। আমার কলিজার দিকে যে চোখ তুলে তাকাবে তার চোখ আমি তুলে নেব, আর যে হাত বাড়াবে তার হাত আমি কেটে নেব। আমি তো তোকে ভয় দেখানোর জন্য হাত বাড়িয়েছিলাম, তাই বলে এভাবে ভালো হাতটা কেটে দিলি? তোর একটা হাত এখনো আস্ত রয়েছে, শুকরিয়া আদায় কর। লিটু রাসেলের কথা শুনতে শুনতে দৌড়ে গিয়ে জান্নাতকে ধরতে নিলে রকি এসে গুলি করে, আর জান্নাত দৌড়ে গিয়ে রাসেলকে জড়িয়ে ধরে। এবার যেন রাসেল আর কোনোভাবেই অভিমান ধরে রাখতে পারলো না, জান্নাতকে জড়িয়ে ধরে চোখের পানি ছেড়ে দিয়ে বলে, এই কলিজা, তোমার কিছু হয়নি তো? না জান পাখি, তুমি থাকতে আমার কিছু হতেই পারে না। তোমার কিছু হলে আমি কি নিয়ে থাকতাম? আমি যে বেঁচে থেকেও মরার মতো হয়ে যেতাম। ওই যে প্রতি রাতে যেভাবে সোফায় কোল বালিশ নিয়ে থাকো সেভাবেই। তবে রে দাঁড়া, আমাকে ধরতে পারবে না। রাসেল জান্নাতকে ধাওয়া করতে জান্নাত দৌড়ে গিয়ে ওর শ্বশুর শাশুড়ির পিছনে লুকিয়ে পড়ে। এখন লুকাচ্ছ কেন? আসো, সামনে আসো। আমার তো কাম নাই, আমি বাইরে আসি আর তুমি আমাকে মাইর দাও। আসো, মায়ের দেবো না। তোমাকে কি মারা যায়? তোমাকে শুধু আদরে ভরিয়ে রাখতে হয়। যা দুষ্টু, সবাই কি ভাববে? যার যা ভাবার ভাবুক, তাতে আমার কিছু যায় আসে না। এভাবেই ওরা আরো অনেক কথা বলে রাসেলের থেকে সবাই ক্ষমা চেয়ে নেয়। রাসেলও পরিবারের প্রতি রাগ আর নিয়ে থাকতে পারে না। এদিকে রাহা যেই অপরাধ করেছে সেটা রাসেল তদন্ত করে বের করে, যে অপরাধের জন্য রাহাতের চাকরি চলে যায়। তবে এটা নিয়ে রাহাতের কোনো চিন্তা নেই, কেননা এখন ভাইয়ের টাকায় বসে বসে খেতে পারে। রাসেলেরও প্রমোশন হয়। একদিন রাসেল বিছানায় বসে মোবাইল টিপতেছিল, আর এইদিকে জান্নাত আয়নার সামনে বসে চুল আঁচড়াচ্ছিল। রাসেলের আর সহ্য হলো না, তাই জান্নাতকে পিছন থেকে জড়িয়ে ধরে ঘাড়ে কিস করে। জান্নাত পরম নিঃশ্বাসের ছোঁয়া পেয়ে কেঁপে ওঠে আর কাঁপা কাঁপা কণ্ঠে বলে,
এই ছাড়ো আমাকে। না, কিছুতেই ছাড়বো না। রাত ভোর পাগলামো করে মন ভরেনি তোমার? হ্যাঁ, এখন আবার শুরু করেছো? কি করব বলো, এমন বউ ঘরে থাকলে পাগলামো না করে গিয়া থাকা যায়? ছাড়ো, কেউ এসে পড়বে। আসুক, আমার বউকে আমি আদর করতেছি, তাতে কার কি? আরে আম্মু তুমি? রাসেল জান্নাতের মুখে মা শব্দ শুনে ছেড়ে দেয় আর জান্নাত দৌড়ে পালিয়ে যায়। রাসেল দরজায় তাকিয়ে কাউকে না দেখে হাসতে থাকে। এখন সবাই রাগ অভিমান ভুলে এক হয়ে গেছে। তবে রাসেল আজও ওর বাবাকে ক্ষমা করতে পারেনি, কারণ রাসেল মনে করে যে তার বাবা সন্তানকে সন্তান বলে মানতে পারে না, সে কখনো তার বাবার যোগ্য হতে পারে না। তবে রফিক সাহেব চেষ্টা করেই যাচ্ছে ছেলের বুক থেকে পাহাড় সমান অভিমান সরিয়ে দিচ্ছে। আচ্ছা, ওরা অভিমান সরাক, আমরা বলেন চলে যাই। অনেক তো হলো, আর কত? আবার দেখা হবে নতুন কোনো গল্পের মাঝে। আল্লাহ হাফেজ।